করে দিই। রেকর্ডিংটা স্টার্ট করে দিয়েছি, রেকর্ডিং হচ্ছে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস যেটা আমরা ফ্রিতে করছি, এবং আমরা 4টা টেস্ট নিয়েছিলাম 16 তারিখ থেকে। তোমরা জানো যারা পরীক্ষা দিয়েছো। তো এই অ্যাপের মধ্য দিয়ে তোমরা এমসিকিউ টেস্ট দিতে পেরেছো। 23টা করে এমসিকিউ সেখানে ছিল, এবং 30টা করে এমসিকিউর 4টা সেট আমরা বানিয়েছি। তার ভিতরে একটা ছিল 16 তারিখে একটা টেস্ট আপলোড করা হয়েছিল, একটা হচ্ছে 16 তারিখের পরে আই থিঙ্ক 17 তারিখ, দেন 18 তারিখ আমি পারিনি দিতে, 19 এবং আজকে 20। এই 4টা টেস্ট অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে। তোমরা করতে পারবে, এই টেস্টগুলো দিতে পারবে, এবং ফ্রিতে এই টেস্টগুলো হচ্ছে। তো আমরা আবার এই অ্যাপের মাধ্যমে সেই টেস্টগুলো সম্পর্কে তোমাদেরকে দেখাবো, এবং স্ক্রিন শেয়ার করে দেবো আমি আরেকটা জায়গাতে, যেখানে আমরা এই যে কোশ্চেনগুলো আমি বানিয়েছি তার অ্যান্সার নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাশন করব। তো কোশ্চেনগুলো, আচ্ছা ঠিক আছে, এবার আমরা শুরু করি। আস্তে আস্তে মানুষ আসুক, আস্তে আস্তে টাইম আসুক। তো আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে দিই। আশা করি তোমরা সকলেই দেখতে পাচ্ছ এবং আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, তাই তো? ঠিকঠাক মতো কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর আমি স্ক্রিন শেয়ার নিশ্চয়ই করছি, সেটাও তোমরা আশা করি দেখতে পাবে। তো আমরা স্ক্রিন শেয়ার করে ডাইরেক্ট চলে যাব হচ্ছে আমাদের নোটসে, যেখানে আমরা দেখব। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে, এরকম আশা করা যায়, তাই তো? ওকে ওকে ওকে। তো শুরু করা যাক আলোচনা, নাকি? আলোচনা শুরু করা যাক। আর কোনগুলো তোমরা কি করেছো, কোনগুলো ভুল করেছো, সেটা নিয়েও একটু ডিসকাশন আমি করব, কারণ আমার কাছে একটা টোটাল রিপোর্ট রয়েছে, যে রিপোর্টটা আমি তোমাদেরকে এখানে পেশ করব। এবং 23 জন টোটাল এখানে পরীক্ষা দিয়েছে, এবং 23 জনের ভিতরে কোন জায়গাগুলো তোমরা ভুল করেছো, কোন জায়গাটা ঠিক করেছো, সেটা সম্পর্কেও একটা আইডিয়া তোমাদেরকে আমি দেব। তো চলো শুরু করা যাক, বাকিরা জয়েন করুক আস্তে আস্তে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি এখান থেকে। তো প্রথম আমি এখানে, এটা প্রথম সেট, হ্যাঁ, এই প্রথম সেট যেটা রয়েছে, এই সেটটা 16ই জুন, অর্থাৎ 16 তারিখে আমি এই সেটটা তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। এটা 16 তারিখের পরীক্ষা, 16 জুনের। আচ্ছা, তো পরীক্ষা দিয়েছো, অনেকেই পরীক্ষা দিয়েছো, অনেকেই ভুল করেছো, অনেকেই আবার ঠিকও করেছো অনেক কিছু। তো এখানে এখানে যদি আমরা দেখি, তো এখানে একটা জিনিস আমি দেখলাম, প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছিলাম, 1 নাম্বার প্রশ্ন যেটা, যে ড্যাশ আর দ্য ওয়েল বার্নড ব্রিক্স অকুপাইং সেন্ট্রাল পোর্শন অফ দ্য ক্লিন। আচ্ছা, ক্লিন নিয়ে পরে তোমরা কি জানো সেটা একটু আগে বলো তো, দেখি দেখি বলো, যারা অন আছো তারা একটু চেষ্টা করো, একটু টাইম দাও। ক্লিন ব্যাপারটা কি, ক্লিনের দরকার কেন, হোয়াট ইজ ক্লিন, বা ক্লিনকে আমরা বাংলাতে কি বলবো? দেখো, তোমাদের কাছে আনমিউট বলে একটা অপশন আসবে, ডবল ট্যাপ করো স্ক্রিনে, আনমিউট বলে অপশন আসবে। পেয়েছো কি, পাচ্ছ কি, পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দরকার নেই, তোমরা বলবে না, আমি বুঝে গেছি, তোমরা ইন্ট্রোডাকশন করবে না আমার সাথে, তোমরা শুধু শুনবে। আচ্ছা ঠিক আছে, শোনো, তাই শোনো। তো ক্লিন হচ্ছে, জেনারেলি ক্লিনকে আমরা বলে থাকি হচ্ছে ভাট্টি। কি বলি, ভাট্টি, বাংলাতে ভাট্টি বলি আমরা। তো এখানে এই যে প্রশ্নটা আমি এখানে তোমাদেরকে দিয়েছি, এই প্রশ্নটা ছিল যে ভাট্টির ভিতরে সেন্ট্রাল পোর্শনে, সেন্ট্রাল পোর্শন, ভাট্টির ভিতরে সেন্ট্রাল যে পোর্শন রয়েছে, সেই সেন্ট্রাল পোর্শনে কি হয়ে থাকে, যে ওয়েল বার্নড ব্রিক থাকে তাদেরকে কি বলে? এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল তোমাদের। তো ওয়েল বার্ন ব্রিক যেটা ভাট্টির সেন্ট্রাল পোর্শনে থাকে, তাকে বলা হয়ে থাকে বডি ব্রিক্স, তাকে বলা হয়ে থাকে বডি ব্রিক্স। ইএসির প্রিলিমসে এই ধরনের প্রশ্ন অনেকবার এসেছে, ইএসির প্রিলিমসে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে।
এবারে চলে আসি সেকেন্ড কোশ্চেনটাতে, যে সেকেন্ড কোশ্চেন নয়, মানে ওই কোশ্চেনটারই আরেকটা পয়েন্টে। পেল ব্রিক্স, হোয়াট ইজ পেল ব্রিক্স? পেল ব্রিক মানে কি? পেল ব্রিক হচ্ছে আন্ডার বার্নড ব্রিক। এরা হচ্ছে আন্ডার বার্নড ব্রিক। চলো একটু বড় করে দিই, তাতে লিখতে সুবিধা হবে। পেল ব্রিক হচ্ছে আন্ডার বার্নড ব্রিক্স। আন্ডার বার্নড মানে তো নিশ্চয়ই বোঝো, ওয়েল বার্নড, আন্ডার বার্নড, ওভার বার্নড, এগুলো নিশ্চয়ই বোঝো। ওভার বার্ন মানে বেশি পুড়ে গেছে, আন্ডার বার্ন মানে কম পুড়েছে। তাহলে পেল ব্রিক হচ্ছে আন্ডার বার্ন ব্রিক। কোথায় থাকে এটা? যেটা হচ্ছে থাকে আউটার পোর্শন অফ ক্লিনে। ক্লিনের আউটার পোর্শনে থাকে, আউটার পোর্শন অফ ক্লিনে এটা লক্ষ্য করা যায়। আচ্ছা ঠিক আছে। নেক্সট রাস্টিক। রাস্টিক ব্রিক। রাস্টিক ব্রিক হচ্ছে এরা জেনারেলি মেকানিক্যালি টেক্সচার্ড ব্রিক হয়। এরা জেনারেলি মেকানিক্যালি টেক্সচার্ড ব্রিক হয়ে থাকে এবং এদের প্যাটার্ন বিভিন্ন রকম হয়। এবার হচ্ছে আর্চ ব্রিক। আর্চ ব্রিক হচ্ছে ওভার বার্নড ব্রিক। ওভার বার্নড ব্রিক ওভার বার্নড ব্রিক যেটা কোথায় থাকে? ইনার পোর্শন অফ ক্লিন। ইনার পোর্শন অফ ক্লিন। তাহলে দেখো, প্রত্যেকটাকে তো আমার ব্যাখ্যা করার এখানে দরকার নেই, বাট এখানে ব্যাখ্যা করলাম। তার কারণ হচ্ছে যে কোশ্চেন যে কোনো টাইম দিয়ে দিতে পারে, বলতেই পারে যে আহ, এটা যে আপনি এখানে বলেছেন যে মানে সরি, এখানে যে কোশ্চেনটার অ্যান্সার এসছে বডি ব্রিক, হতে পারে ওখানে কোন একটা কোশ্চেন দিয়ে দিল অ্যাজ এ পেল ব্রিক, এরকম প্রশ্ন দিয়ে দিল যে রাস্টিক ব্রিক, এখানে এরকম প্রশ্ন দিয়ে দিল যেটার অ্যান্সার হবে আর্চ ব্রিক। তখন কিন্তু তোমরা কি হয়ে যাবে, তোমাদের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়ে যাবে। হঠাৎ করে তোমার মনে হবে যে না, আমি তো শুধু বডি ব্রিকটা জানি, পেল ব্রিক, রাস্টিক ব্রিক, আর্চ ব্রিক এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো ইএসসি প্রিলিমসে 2023-এ এই কোশ্চেনটা কিন্তু এসেছে। এই যে কোশ্চেনটা এখানে বললাম, এটা ইএসসি প্রিলিমসের থেকে নেওয়া একটা প্রশ্ন, ইএসসি প্রিলিমস। তো দেখো, কোশ্চেনের লেভেল আমি এখানে একটু বেশি উঁচু রেখেছি, যাতে আনকমন কোশ্চেন এলেও তোমরা যাতে সেখানে অ্যান্সার করতে পারো। তো ঠিক আছে, এটা তো অসুবিধা কিছু নেই, এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, এটা নিয়ে তো কোনো অসুবিধা কিছু হওয়ার কথা নয় এটার পরে। নেক্সট হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে 2 নাম্বার কোশ্চেনটা খুব কমন কোশ্চেন। এটা এটা তোমাদের ভুল হওয়াটা উচিত নয়, তাই তো? এটা তো তোমরা একদম মানে 100% তোমাদের ঠিক হওয়া উচিত, বাট তাও ভুল করেছে, অনেকেই ভুল করেছে। বলো এটার কি অ্যান্সার হওয়া উচিত? অ্যান্সার কি হবে এটার? দ্য কারেকশন টু বি অ্যাপ্লাইড, কারেকশন টু বি অ্যাপ্লাইড। ওখানে কিন্তু বাংলায় প্রশ্ন থাকবে না কেএমসির জন্য। টু ইচ 30 মিটার চেন, টু ইচ 30 মিটার চেন, এবং যার স্লোপটাকে আমরা কি ধরেছি? কিউ ধরেছি। কি ধরেছি? কিউ ধরেছি, কিউ। তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কত হবে? এটা টিএনপিএসসি, তামিলনাড়ুর যে পিএসসি ছিল, এবং টিএসপিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাতে এই কোশ্চেনটি কিন্তু এসেছে। এই কোশ্চেনটা কিন্তু এসে গেছে। তো সেখানে অ্যান্সার কি হওয়া উচিত? কি অ্যান্সার হবে বলো, চেষ্টা করো। L magnitude 1 minus cos theta. রাইট, একদম ঠিক। অর্থাৎ এখানেও কিন্তু আমার অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার। আচ্ছা, এখানে কেন অ্যান্সার এ হলো? এটা খুবই সহজ, তোমাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে যারা জানো, আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরে নাও আমি একটা এরকম স্লোপ রয়েছে, এখানে স্লোপ কত বলেছে? কিউ। তাহলে কিউ স্লোপের একটা আমি মেজারমেন্ট করছি। তো কিউ স্লোপের মেজারমেন্ট করতে যেয়ে পরে আমি এখানে ভ্যালু পেলাম এল। আমি এল দিয়ে লিখছি, ওখানে 30 মিটার চেন বলেছে। 30 মিটার চেন মানে 30-এর এগেনস্টে আসবে, পার 30 মিটার চেনের এগেনস্টে। বাট আমি এখানে এল ধরে পরে বলছি যে এল ধরো হচ্ছে টোটাল ভ্যালুটা হচ্ছে লেন্থ আমি পেয়েছি এল। তাহলে আমি যদি
তার এগেনস্টে এই ভ্যালুটাকে বের করানোর চেষ্টা করি। এটা তো ছিল ইনক্লাইন্ড ভ্যালু এল। তাহলে আমি যদি এখানে স্ট্রেট ভ্যালুটা বের করানোর চেষ্টা করি, স্ট্রেট ভ্যালুটাও কি এল হবে? কখনোই হবে না। তাহলে আমি যদি একটু দেখো প্রোগ্রেশন করি, প্রোগ্রেশন করাই, তাহলে দেখতে পাবো যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে আর্কের পরে এই যে ভ্যালুটা আমি পেলাম, দ্যাট উইল বি এল, দ্যাট উইল বি এল। তাই তো, আর্কের যে টোটাল ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে এল। তাহলে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটাকে আমি এক্স ধরলাম, এবং এই যে ভ্যালুটা, এই যে মাঝের যে গ্যাপ রয়েছে, যে ভ্যালুটা রয়েছে মাঝের গ্যাপ দেওয়া যে ভ্যালুটা, এই ভ্যালুটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কারেকশন। এই ভ্যালুটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারেকশন, তাই তো? দেখে নাও, দেখে নাও, দিস আর ভেরি সিম্পল থিংস। এগুলোকে ডিকোড করতে হবে, এগুলো দেখা মাত্র এগুলো অ্যান্সার হয়ে যাবে, বাট আমি তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ওই যে ছোট্ট জায়গাটা, ওটা হচ্ছে কারেকশন। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এটা তোমরা জানো, বলো বলো, লঙ্গিটিউড ল্যাটিটিউড সব জানো তোমরা, বলো এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে এল কস থিটা, থিটা এখানে কত? কিউ। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? এল কস কিউ। তাহলে এক্স এর ভ্যালু আমি জানি আর এল আমি জানি, তাহলে সেখান থেকে কারেকশন বের করতে পারবো। হোয়াট উইল বি দ্য কারেকশন? কারেকশন উইল বি এল মাইনাস এল কস কিউ। দেখো ওটাই তো এখানে লেখা রয়েছে, ওটাই তো এখানে লেখা রয়েছে, এল মাইনাস এল কস কিউ, সেটাই তো ওখানে লেখা রয়েছে নাকি? দেখে নাও, দেখে নাও, যারা এগুলো ভুল করেছো তাদের জন্য বলছি। দেখো আমার কাছে রিপোর্ট রয়েছে 23টা রিপোর্ট আমার কাছে জমা পড়েছে, অর্থাৎ 23 জন এই পরীক্ষাটা দিয়েছে, 23 জন এই পরীক্ষাটা দিয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে মানে মানুষজন এই কোশ্চেনটা কত ভুল করেছে। প্রত্যেকটার রিপোর্ট আমি দেখতে পাচ্ছি, আমি এখানে বলছি না সেই হিসাবে সবগুলো, মানে আমি কিছু কিছু বলবো, সব আমি বলবো না। তো যাই হোক, প্রথমটার এগেনস্টে আমি বলি, মানে এগুলো জাস্ট বলার কারণ কি? তার কারণ হচ্ছে যে মানুষজন আহ, সচেতন নয় এটার ব্যাপারে। প্রথম প্রশ্নটা তুমি বুঝতে পারছো? প্রথম যে প্রশ্নটা রয়েছে, যেটা আমাদের বললাম যে ইএসসি তে এসেছে, এই প্রশ্নটা 23 জনের ভিতরে অনলি 4 জন কারেক্ট করেছে, অনলি 4 জন এটা কারেক্ট করেছে, ভাবো। সেকেন্ড প্রশ্নটাতে, সেকেন্ড প্রশ্নটাতে এটা কিন্তু ভালো ভালো অ্যান্সার দিয়েছে, অনেকেই অ্যান্সার দিয়েছে। 12 জন আউট অফ 23 এটাকে কারেক্ট করেছে। সো চলো নেক্সট এর দিকে এগোনো যাক। নেক্সট এর দিকে চিন্তা অত বেশি না করে নেক্সট এর দিকে এগোনো যাক। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, সেটা শুধুমাত্র 6 জন এটির অ্যান্সারটা ঠিক করতে পেরেছে। 6 জন, 23 জনের ভিতরে অনলি 6 জন এটার কারেক্ট কারেক্ট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আমি আবার চলে আসি এর অ্যান্সারে কি হবে। দেখো, বলছে যে অ্যাজ পার আইএস 712, অ্যাজ পার আইএস 712, ক্লাস ই লাইম কোন লাইনটাকে আমরা বলবো? ক্লাস ই লাইন আমরা কোন লাইনটাকে বলবো? খুবই কঠিন কি? কঠিন খুব একটা নয়, কারণ প্রশ্ন কিন্তু এটার থেকে প্রচুর আসে। মধ্যপ্রদেশ পিডাব্লিউডি, যে মানে ঝাড়খণ্ডের যে পরীক্ষা হয়েছিল, এছাড়া হচ্ছে ডিএসএসবি, এই সমস্ত জায়গাতে এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর এসেছে। কেন আমি এই কথাটা বলছি? কারণ তোমরা বুঝতে পারবে যে তাহলে এই প্রশ্নগুলো আমি কেন তুলেছি। কারণ এগুলো হচ্ছে মোস্টলি কমন আস্ক কোশ্চেন, সব থেকে বেশি এই প্রশ্নগুলোকে করা হয়েছে। যাই হোক, ঠিক আছে, তো চলে আসি এবারে। আমি এটার এক্সপ্লেনেশন তোমাদের অ্যাড করেছিলাম কিছুটা। তো ক্লাস ই লাইন এবং আইএস কোডটা দেখে নাও, 712, আইএস 712 এগেনস্টে এটা কোথায় রয়েছে? প্রশ্ন করতে পারে কোথায় রয়েছে। ক্লজ নাম্বার হচ্ছে 3.1, ক্লজ নাম্বার হচ্ছে 3.1, 3.1 ক্লজ নাম্বার গেলে আমরা দেখতে পাবো যে ক্লাস ই লাইন হচ্ছে কঙ্কার লাইন। আচ্ছা, তোমার মনে নেক্সট প্রশ্নটা জাগবে যে স্যার তাহলে আপনি হঠাৎ করে ই বলছেন, তাহলে এর কতগুলো ভাগ রয়েছে এবং সেই ভাগগুলোর নাম কি? অনেকে এটা জানো না। এখান থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে, আমি বারবার বলে দিচ্ছি, দেখে নাও। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস এ। ক্লাস এ লাইন হচ্ছে যাকে আমরা বলি ইমিনেন্টলি
হাইড্রোলিক লাইম, ইমিনেন্টলি হাইড্রোলিক লাইম, ইমিনেন্টলি হাইড্রোলিক লাইম। আচ্ছা, ক্লাস বি, ক্লাস বি কি হবে বলো, কেউ চেষ্টা করো, যদি কেউ জানো চেষ্টা করো, যে কোনো একটা প্রশ্নে আসতে পারে, এগুলো জানতেই হবে। এই কেএমসি, ডাব্লিউবিএমএসসি, সামনে আরো পরীক্ষা আসবে, এনএস আসবে, সামনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসবে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। কখনোই পড়াশোনাটা এভাবে করো না যে এটা শুধুমাত্র ডাব্লিউবিএমএসসি তে আসবে, অন্য জায়গায় আসবে না, তা নয়। এসএসসি তে পর্যন্ত এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। এবারে কোথাও ই থেকে প্রশ্ন এসেছে, কোথাও টাইপ সি থেকে প্রশ্ন এসেছে, এগুলো এসেছে। টাইপ সি হচ্ছে ফ্যাট লাইন। টাইপ ডি কি হবে? ফ্যাট লাইন। টাইপ ডি কি হবে? ম্যাগনেসিয়াম ডোলোমাইট। ম্যাগনেসিয়াম ডলোমাইট লাইন, রাইট। আচ্ছা, তাহলে ইটা তো করে দিয়েছি, ইটা তো কঙ্কর লাইন লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে পড়ে থাকে এফ। হোয়াট ইজ এফ? এফ ইজ সিলিসিয়াস ডলোমাইট লাইন, সিলিসিয়াস ডলোমাইট লাইন। মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। এখান থেকে এরকম একটা প্রশ্ন আছে, আমি এটাকে অ্যাড করছি, যে এখান থেকে এরকম একটা প্রশ্ন আছে যে প্লাস্টারিং বা হোয়াইট ওয়াশিং এর কাজে, প্লাস্টারিং ও হোয়াইট ওয়াশিং এর কাজে, দেখো আমি সবকিছু এখানে লিখে দেবো না, তোমাদেরকে কিছু জিনিস নোটও করতে হবে। তো প্লাস্টারিং ও হোয়াইট ওয়াশিং এর কাজে কোন কোন লাইম গুলো ইউজ হয়? প্লাস্টারিং এবং হোয়াইট ওয়াশিং এর কাজে কোন কোন লাইম ইউজ হয়? প্লাস্টারিং ও হোয়াইট ওয়াশিং এর কাজে কিন্তু ক্লাস সি ও ডি জেনারেলি ইউজ হয়ে থাকে, ক্লাস সি ও ডি জেনারেলি ইউজ হয়ে থাকে। প্লাস্টারিং এর আন্ডার কোটে, প্লাস্টারিং এর আন্ডার কোটে, যারা আমার কাছে এর আগে পড়েছো তারা জানো, তাদেরকে আমি আগেও বলেছি যে প্লাস্টারিং এর জেনারেলি তিনটে কোট থাকে, কমনলি তিনটে কোট থাকে। কোথাও দুটো কোটেও প্লাস্টার হয়, কোথাও একটা কোটেও প্লাস্টার হয়। তার ভিতরে একটা থাকে আন্ডার কোট, একটা থাকে ফিনিশিং কোট, আর মাঝখানে যেটা থাকে তাকে কি বলে? তাকে কি বলে? আন্ডার কোট ফিনিশিং কোটের মাঝে যেটা থাকে তাকে কি বলি? জানো কি কি বলি আমরা তাকে? জানো না? যাই হোক, আমি জানিয়ে দিই, তাকে আমরা বলি ফ্লোটিং কোট। কি বলি? ফ্লোটিং কোট। এবারে কোনো কোনো জায়গাতে ফ্লোটিং কোট থাকতে পারে, কোনো কোনো জায়গাতে ফ্লোটিং কোট নাও থাকতে পারে। তো আন্ডার কোট, প্লাস্টারের আন্ডার কোট করার জন্য এবং লাইম কংক্রিট করার জন্য বেশিরভাগ জায়গাতে এই সেমি হাইড্রোলিক লাইম ইউজ করা হয়ে থাকে, যেটা হচ্ছে ক্লাস বি, যেটা হচ্ছে ক্লাস বি। আচ্ছা, ক্লাস এ লাইম জেনারেলি একজনকে প্রশ্ন করেছিল, এটা এটা ইউপিএসসির প্রশ্ন একজনকে করেছিল, যে সে সিভিল ইঞ্জিনিয়ার ছিল এবং তাকে প্রশ্ন করেছিল যে লাইমের, ক্লাস এ লাইম যেটা আমরা বলি বা ইমিনেন্টলি হাইড্রোলিক লাইমের কালার কি হয়? যা হোক, তোমরা যদি কেউ জানো আমাকে একটু অ্যান্সারটা জানিও, যে ক্লাস এ অর্থাৎ ইমিনেন্টলি হাইড্রোলিক লাইমের কালার কেমন হয়, একটু তোমরা জেনে জানিও আমাকে। যাই হোক, ঠিক আছে, এটা মোটামুটি জানা গেল। হ্যাঁ, তো 6 জন মাত্র এটা ঠিক করেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই, নইলে আজকে টাইম পাবো না আমরা, তাই না? এই যে একটা কোশ্চেন, খুবই পছন্দের কোশ্চেন আমার, এই কোশ্চেনটাকে আমি আমার মতো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম, যে হুইচ পিগমেন্ট ইজ ইউজ টু ইম্পার্ট গ্রিন কালার ইন পেন্ট। ভেরি কমন কোশ্চেন, প্রচুর জায়গাতে প্রশ্নটা এসেছে, প্রচুর লোকজন এই প্রশ্নটা চেনো, তোমরা এই প্রশ্নটা দেখেছো আশা করি। তো কোশ্চেনটা কোশ্চেনটার সাথে আমি শুধু এই মাঝখানে গ্রিন লেড এই কথাটাকে অ্যাড করেছিলাম, এখানে ছিল না, কিন্তু গ্রিন লেডের অপশনটা ছিল না। তো বিশ্বাস করবে না যে 6 জন 7 জন এই গ্রিন লেড অ্যান্সার করেছে, গ্রিন লেড অ্যান্সার করেছে, বুঝতে পারছো? গ্রিন লেড অ্যান্সার করে চলে গেছে, ভেবেছে গ্রিন হবে, ব্যাস গ্রিন লেড অ্যান্সার করে চলে গেছে। তো এখানে কিন্তু গ্রিন কালার ইম্পার্ট করার জন্য জেনারেলি যেটা ইউজ করা হয়ে থাকে তার নাম হচ্ছে, আচ্ছা তোমরা তোমরা বলবে কি, একটু চেষ্টা করবে কি? জানো, তোমরা জানো, কপার সালফেট। কপার সালফেটকে জেনারেলি ইউজ করা হয়ে থাকে। কপার সালফেট জেনারেলি অ্যাজ এ পিগমেন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে, যেটা কি করে, যেটা পেন্টকে, অন্য জায়গার পিগমেন্ট নয় আবার, হ্যাঁ, পেন্ট, ভালো করে দেখবে ওখানে, পেন্ট যে পিগমেন্ট রয়েছে, পেন্টের পিগমেন্ট হিসেবে কাজ করে
এবং কপার সালফেট দিলে পেন্ট যেটা থাকে সেটা গ্রিন কালারের হয়ে যায়। আচ্ছা, এবারে কিন্তু এখানে থেমে গেলে চলবে না। কেন থেমে গেলে চলবে না? যে শুধুমাত্র কপার সালফেট দিয়ে তো প্রশ্ন আসবে না, তোমাকে প্রশ্ন করতেই পারে যে অন্য অন্য কি দিয়ে, ইন্ডিগো দিয়ে পরে কি হবে, প্রশ্ন করতে পারে। তখন কি অ্যান্সার করবে? ইন্ডিগো কি কালার দেয় জানো কেউ? জানো কি তোমরা, কেউ কি জানো? না জানো তো সেটাও নাও বলো না। ক্লাস তো করছো, 5-6 জন তো নিশ্চয়ই আছো, না 10 জন আছো আশা করি, নাকি? কি গো, বলো বলো, চেষ্টা করো চেষ্টা করো। ইন্ডিগো কি কালার দেয়? দেখো কি মুশকিল, না বললে আমি কি করে বুঝবো? অ্যান্সার করো। ইন্ডিগো কি কালার দেয়? যাই হোক, তোমরা বলবে না, আমি বলছি। ইন্ডিগো ব্লু কালার দেয়। এগুলো প্রশ্ন আসতে পারে তো, তখন কি করবে? আচ্ছা, জিঙ্ক অক্সাইড দিয়ে প্রশ্ন হলো, জিঙ্ক অক্সাইড কি কালার দেয়? জিঙ্ক অক্সাইড হোয়াইট কালার দেয়। আচ্ছা, গ্রিন লেড বলে কিছু হয় না, হ্যাঁ, গ্রিন লেড বলে কিছু হয় না। আচ্ছা, যদি আমি বলি রেড লেড, রেড লেড কি কালার দেবে? রেড কালার দেবে। আইভরি ব্ল্যাক কি কালার দেবে? আইভরি ব্ল্যাক কি কালার দেবে? ব্ল্যাক কালার দেবে। প্রিপারেশনকে ভালো বানাও, প্রিপারেশনকে ভালো বানাও। আর যখনই আমি বারবার বলছি, আমার ক্লাসে থাকলে চেষ্টা করবে, আমি ইন্টারভিউ গাইডেন্সেও তোমাদেরকে বারবার বলেছি, কমিউনিকেট করো, কমিউনিকেট করো। কমিউনিকেট না করলে, পড়াশোনার সাথে যুক্ত না হলে কোনো লাভ নেই। আচ্ছা, বার্ন্ট সিয়েনা, এটাও একটা প্রশ্ন আছে। বার্ন্ট সিয়েনা, এটা দিলে পরে কি অ্যাড হবে? এটা দিলে কি কালার হবে? বার্ন্ট সিয়েনা দিলে হবে ব্রাউন কালার। কি কালার হবে? ব্রাউন কালার। তাহলে বার্ন্ট সিয়েনা দিলে ব্রাউন কালার হবে, ইন্ডিগো দিলে ব্লু, জিঙ্ক অক্সাইড হোয়াইট, আইভরি ব্ল্যাকে ব্ল্যাক, আর আমরা তো বাকি তো পেয়েছি। আচ্ছা আচ্ছা, কপার সালফেট ছাড়া, ধরো প্রশ্নে কপার সালফেট অপশন নেই, কিন্তু বলছে গ্রিন কালার হবে, অ্যান্সার কি হবে? কপার সালফেট ছাড়া আর কিসের হতে পারে? দ্যাট উইল বি ক্রোমিয়াম, ক্রোমিয়াম অক্সাইড। ক্রোমিয়াম অক্সাইড মেশালেও কিন্তু গ্রিন কালার তৈরি হবে। কপার সালফেট দিয়েও যেমন হবে, ক্রোমিয়াম অক্সাইড দিয়েও কিন্তু গ্রিন কালার তৈরি হবে। তো ঠিক আছে, মোটামুটি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু 10 জন মতো কিন্তু এটা ঠিক করেছে, 23 জনের 10 জন মতো ঠিক করেছে। ফাইন্ড দ্য ইনকারেক্ট ম্যাচ, এটা খুব কমন, তাই তো? এটা তোমরা পারবে। ইনকারেক্ট ম্যাচ দেখে বলো জলদি জলদি করে। এটা এটা পারা উচিত। এটা 9 জন মতো ঠিক করেছে, সকলে আবার ঠিকও করেনি, 8 জন ভুলও করেছে। বাবা, খুব মুশকিল। আচ্ছা, আমি বলে দিই, তোমরা নিশ্চয়ই নিজের নিজের করে নিয়েছো। অ্যান্সার উইল বি ভেহিকেল লিথোফোন। দ্যাট উইল বি দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য ইনকারেক্ট ম্যাচ। কারণ বেস হোয়াইট লেড, এটা একদম ঠিক আছে, তাই তো? বেস হোয়াইট লেড একদম ঠিক আছে, এটা নিয়ে তো কোনো ভুলের কোনো প্রশ্ন নেই, তাই তো? আচ্ছা, আর পিগমেন্টের নামের ভিতরে দেখো ভার্মিলিয়ন পড়ছে। ভার্মিলিয়ন হচ্ছে পিগমেন্টের ভিতরে পড়ছে। আরো বাকি তো এতগুলো পিগমেন্টের নাম আমি উপরে করলাম, যেটা তোমরা পেয়েছো। আচ্ছা, এরপর হচ্ছে সলভেন্ট স্পিরিট। সলভেন্ট স্পিরিট, আচ্ছা, সরি 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 সরি, সলভেন্টের ভিতরে স্পিরিটকে আমরা ফেলছি, সলভেন্ট স্পিরিট তোমরা জানো। তো এই কোশ্চেন গুলো তোমরা জানো, তাই তো? শুধু লিথোফোনটা হবে না, লিথোফোনটা হচ্ছে একটা কি, পিগমেন্ট। লিথোফোনও কিন্তু পিগমেন্টের ভিতরে পড়ে, তাই এটা হবে না। আচ্ছা, তাহলে ভেহিকেলের অ্যান্সার কি হবে? ভেহিকেলের কয়েকটা উদাহরণ কি হবে?
বেসের উদাহরণ তো আমরা পেলাম হোয়াইট লেড, রেড লেড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক হোয়াইট বা আয়রন অক্সাইড, এগুলো তো পেলাম। ভেহিকেলকে আমরা আলাদাভাবে কি বলি? বাইন্ডার বলি। ভেহিকেলকে আমরা কি বলি? বাইন্ডার। তো ভেহিকেলের উদাহরণ কি হবে? চেষ্টা করো, চেষ্টা করো, যারা অন আছো চেষ্টা করো ভাই। ভেহিকেলের উদাহরণ কি হবে? কেউ জানো না? অন্ত রয়েছে, ছেলেপুলে তো অন্ত রয়েছে, কিন্তু কেউ জানো না যে ভেহিকেলের উদাহরণ কি হবে। বাহ, গ্রেট। sir. Turpentine oil. হ্যাঁ, ঠিকই তো, টারপিনল। আর কি হবে? জল ইউজ করা যেতে পারে, জল। uh, জল ইউজ করা যাবে না, জল ভেহিকেল হিসেবে ইউজ হবে না। আচ্ছা, তারপিন তেল ভেহিকেল হিসেবে কাজ করবে, নাকি তারপিন তেল সলভেন্ট হিসেবে কাজ করবে, নাকি দুটো হিসেবে কাজ করবে? দেখো, ভুল হোক, একটু ভাবো। আমি যে তারপিন তেলের কথা তুমি বললে, সে তারপিন তেলটা সলভেন্ট হিসেবে কাজ করবে নাকি ভেহিকেল হিসেবে কাজ করবে? স্যার ভেহিকেল হিসেবেই কাজ করবে স্যার। সলভেন্ট হিসেবে হবে না। তুমি জানো সলভেন্ট কেন ইউজ করা হয়? সলভেন্ট কেন ইউজ করা হয় বলো, বলার চেষ্টা করো। সলভেন্ট কেন ইউজ করা হয়? সলভেন্ট ইউজ করা হয়ে থাকে যাতে আমরা যেটা পেনটাকে থিন করতে পারি, থিন, পাতলা, যাতে কি হতে পারে, স্প্রেডিং নেচারটা বাড়ে, স্প্রেড করতে পারে, তাড়াতাড়ি স্প্রেড করতে পারে, তাই তো? সেখানে টারপিন তেল তুমি ইউজ করতে পারো। কিন্তু যখন তুমি ভেহিকেল ইউজ করবে, ভেহিকেলের ক্ষেত্রে উদাহরণ কি হবে? ভেহিকেলের উদাহরণ কি হবে? উদাহরণ হবে, আর দেখো পেন বন্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে যাও, পেনটা চলো। লিনসিড অয়েল। হ্যাঁ, একদম, লিনসিড অয়েল, পপি অয়েল, টাং অয়েল, নামগুলো শুনেছো? লিনসিড অয়েল, পপি অয়েল, টাং অয়েল, এই সমস্ত জিনিসপত্রগুলো বাইন্ডার বা ভেহিকেল হিসেবে কাজ করবে। ওখানে কিন্তু টারপিন তেল থাকলে লিখে চলে গেলে ব্যাস হয়ে যাবে, ভোগে মা হয়ে যাবে। পপি অয়েল, নাট অয়েল, লিনসিড অয়েল, টাং অয়েল, এই সমস্ত জিনিসপত্রগুলো ইউজ হবে অ্যাজ এ ভেহিকেল অর বাইন্ডার। ভেহিকেল আলাদা জিনিস, কেন ভেহিকেল আলাদা জিনিস? ভেহিকেল কিসের জন্য লাগছে? টু থিন করছে, কাকে থিন করছে? পেনটাকে থিন করছে, যাতে সেখানে কি করতে পারে, পেনটা ইভেনলি স্প্রেড করতে পারে। তাহলে অ্যান্সার সেইটা হবে। আর আমাদের যে ভেহিকেল আসছে আর কি, ভেহিকেল বলছি, সলভেন্টের কথা উল্টো বলে ফেললাম, সরি। আমি সলভেন্টের কথা বলছিলাম, তো সলভেন্টের কথা বলতে যে পুরো গোলমাল হয়ে গেল। সলভেন্টের কথা বলছিলাম, সলভেন্ট অ্যাকচুয়ালি কি করে, পেনকে থিনার করে এবং পেন্টকে থিন করে পরে তাতে স্প্রেড করতে সাহায্য করে। ভেহিকেল নয়, সরি, আবার বলছি, ভুল বললাম আমি, কারণ কথা বলতে যে এটা আমার উল্টো পাল্টা বলা হয়ে গেল। যাই হোক, আর ভেহিকেল কেন ইউজ করি বা ভেহিকেল ব্যাপারটা কি? ভেহিকেলকে আমরা বাইন্ডার বলছি, আবার অনেক জায়গাতে ভেহিকেলকে আমরা কেরিয়ার বলি। কি বলি? কেরিয়ার বলি। যেটা কি করে, সেই লিকুইড সাবস্টেন্স গুলো যারা হোল্ড করে থাকে, দ্য ইনগ্রিডিয়েন্ট অফ দ্য পেন্ট ইন লিকুইড সাসপেনশন, যারা কি করে থাকে, লিকুইড সাসপেনশনে কি করে থাকে, হোল্ড করে থাকে, যারা লিকুইড সাসপেনশনে হোল্ড করে থাকে, তাদেরকে জেনারেলি আমরা বলে থাকি হচ্ছে, কি বলছি, তাদেরকে আমরা জেনারেলি বলছি ভেহিকেল বা কেরিয়ার, বাইন্ডার বা কেরিয়ার, তিনটেই বলতে পারি, ঠিক আছে? তো এগুলো জানতে হবে, এগুলো একটু ঠিকঠাক মতো করতে হবে। আর একটু গুলিয়ে ফেললাম, মানে কথা বলার সময় আমি একটু মনটা অন্যদিকে চলে যাওয়ার ফলে উল্টোপাল্টা বলে ফেললাম, যাই হোক, ওটাকে একটু কারেক্ট করে নেবে।
সলভেন্ট আর ভেহিকেলকে একসাথে মিশিয়ে ফেলবে না। সলভেন্টের ভিতরে স্পিরিট পড়বে, সলভেন্টের ভিতরে ন্যাপথা পড়বে, সলভেন্টের ভিতরে টারপিন তেল পড়বে, যেটা তুমি বললে টারপেন্টাইন অয়েল। সলভেন্টের ভিতরে পড়বে বেনজিন, বেনজিন পড়বে। তো এগুলো তোমরা একটু প্লিজ নোট করে নেবে, এগুলো ভুল করবে না। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ভালো লেগেছে আমার নিজের, এবং অনলি 2%, এই 2% নয়, 2%, অনলি 23 জনের ভিতরে এটা ঠিক করেছে। বাকি 20 জন তো করেইনি, আর একজন অ্যাটেম্প করেছিল বাট ভুল করেছে। বলো এটা না পারার মতো কি রয়েছে? যে একটা অ্যালয় আছে, সেই অ্যালয়টাতে 3:5 লেড আর অ্যালুমিনিয়াম রয়েছে। লেডের 15% ইম্পিউরিটি রয়েছে, টোটাল ইম্পিউরিটি হচ্ছে 40%। তাহলে অ্যালুমিনিয়ামে ইম্পিউরিটি কত? তোমাদের ভিতরে কেউ এটা কি ঠিক করেছো? মনে হয় করেন, তাই তো? যাই হোক, একটু চেষ্টা করে দেখি আমরা যে পারি কিনা, কিরকম ভাবে এটা করতে হবে। তাহলে দেখো, এখানে আবার সেই কিসের কথা মনে পড়ে যায়। এখানে আমাদের মনে পড়ে যায় যেটা খুব সহজে, সেটা হচ্ছে যে সেই যে আমরা ছোটবেলায় করতাম না, ভাগ করে করে, অনুপাত করে। তাহলে টোটাল যেটা হবে, ধরে নিচ্ছি টোটাল হয়েছে 40%। 40% মানে 40/100 ধরছি, তাই তো? সমান, প্রথমে হচ্ছে লেড আছে, লেডের কত পার্সেন্ট আছে? 15%। 15 আর 100 গুণিত কত, লেড কত আছে? 3/8 আছে লেড। আর আরেকটা ধরে নিচ্ছি x/100, এটা কত আছে? অ্যালুমিনিয়াম কত আছে? 5/8 আছে। বলো, এটা বুঝতে কারোর অসুবিধা আছে? এই যে ইকুয়েশনটা লিখলাম, সেটা বুঝতে কারোর অসুবিধা আছে কি? নেই, নিশ্চয়ই হওয়া উচিত নয়। এইবারে দেখো, যদি তুমি এখানে ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করলে কিভাবে ক্যালকুলেশনটা করি এখানে? আচ্ছা, 800 রেখে দিই। তাহলে 45-এর 800 আর এদিকে 5x সমান হচ্ছে 40 গুণিত 8/100। এই সরি, 800 দিয়ে 800 কেটে গেল। और 5x ইজ ইকুয়ালস টু 320 মাইনাস 45। তাহলে x সমান কত হবে? 275/5 হচ্ছে মনে হয়, 275/5 মানে হচ্ছে 55%। অ্যান্সার 55%। খুব ইজি, খুবই ইজি। যে কোনো টাইম দিতে পারে, যে কোনো টাইম দিতে পারে। খুবই সহজ প্রশ্ন। যাই হোক, তোমরা পারোনি, সেটা নিয়ে পরে তো আর কিছু বলার নেই আমার। নেক্সট প্রশ্ন, যে মিনিমাম উইথ অফ বাথরুম। ভাই, এটা ইসরোর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ইসরোর প্রশ্ন। হ্যাঁ, অনেকেই ঠিক করেছে, প্রায় 10-12 জন মতো এই অ্যান্সারটা ঠিক করেছে। মিনিমাম উইথ অফ বাথরুম হচ্ছে 1200 mm। এটা নিয়ে পরে তর্ক বা গল্প করার মতো কোনো জায়গা নেই। এটাই অ্যান্সার, যে মিনিমাম উইথ অফ বাথরুম ইজ 1200 mm। এটা নিয়ে পরে আলোচনা করার বা ঝগড়া করার কোনো জায়গা নেই। এবং ন্যাশনাল বিল্ডিং কোড থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন অনেক জায়গাতে দেয়। আমি বলছি না যে এটা তোমাদেরকে কেএমসি তেই দেবে, বাট কেএমসি তে কিন্তু এই ধরনের উল্টো পাল্টা ছোটখাটো প্রশ্ন কিন্তু থাকে। রিগার্ডিং যেমন ওয়াটার ক্লোজেট নিয়ে প্রশ্ন থাকে, বা হচ্ছে আরো কিছু, আরেকটা প্রশ্ন আজকেই দেখলাম আজকেই একটা কোশ্চেন ছিল, সেটাও থাকে। সোয়ার রিলেটেড প্রশ্ন থাকে, এরকম ধরনের কিন্তু প্রশ্ন থাকে। তো আরো একটা প্রশ্ন আসে, বা মানে ইসরোতে এসেছিল, সেটা হচ্ছে যে একটা পাবলিক বিল্ডিং এ, ফর এ পাবলিক বিল্ডিং, দ্য উইথ অফ এন এন্ট্রান্স, একটা এন্ট্রান্সের উইথ কত হতে হবে পাবলিক বিল্ডিং এর জন্য? তো মিনিমাম এন্ট্রান্স হতে হবে 2.75 মিটার। এগুলো কিন্তু মনে রাখতে হবে, লিখে নিও। একটা পাবলিক বিল্ডিং এ উইথ অফ এন্ট্রান্সের উইথ মিনিমাম হতে হবে 2.75 মিটার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দ্য ফার্স্ট স্টেজ অফ কনস্ট্রাকশন। এই কোশ্চেনটা অনেকেই করার চেষ্টা করেছে, অনেকেই রাইট করেছে, 11 জন মতো। আবার ওই সেম 10-11 জন মতো আবার ভুলও করেছে। অনেকে যারা প্রশ্নের অ্যান্সার করেছো,
যে প্রিপারেশন অফ এস্টিমেট, দেখো এখানে ফার্স্ট স্টেজ অফ কনস্ট্রাকশন বলেছে, টেন্ডারিং বা কোন একটা প্রজেক্টের কথা বলেনি, যে একটা প্রজেক্টের প্রথমে কি করতে হবে সেটা বলেনি। একটা প্রজেক্ট ভাবার আগে আমি সেখানে এস্টিমেশন করব, প্রিলি করব, তারপরে তার টেকনিক্যাল স্যাংশন নেব, এসব অনেক অনেক আছে, ওইসব ব্যাপারগুলো রয়েছে। এখানে এস্টিমেট তো প্রথমেই হবে না, আমি কনস্ট্রাকশনে চলে গেছি, কনস্ট্রাকশন করবো এবারে। হ্যাঁ, এবারে প্রিপারেশন অফ টেন্ডারও হবে না, এই দুটোর ভিতরে একটা কনফিউশন থাকে, যেটা হচ্ছে সার্ভে অফ সাইট অ্যান্ড প্রপোজাল, ইনিশিয়েশন অফ প্রপোজাল অ্যান্ড সাবমিশন অফ স্কিম। এই দুটো নিয়ে পরে কোশ্চেন তোমাদের মাথার ভিতরে ঘোরে বা ঘোরা উচিত, অ্যাকচুয়াল যারা এই কোশ্চেনটার অ্যান্সার করেছো। তো বারবারই আমি বলছি তোমাদেরকে, যে যখনই তুমি কোন একটা জায়গাতে যাবে, কোন একটা ল্যান্ডে যাবে, কোন একটা ল্যান্ডের মানে প্রজেক্টের হিসাবে কনস্ট্রাকশন করতে যাবে, তো সেখানে প্রথমে যে পরেই তোমাকে সার্ভে করতে দেবে না। কেন দেবে না? ধরো তুমি অ্যাজ এ কন্ট্রাক্টর ফার্মে কাজ করছো, তোমাকে পাঠানো হচ্ছে, তো সেখানে প্রথমে যে পরে তুমি ল্যান্ডটার অ্যাকুইজিশন করলে না, ল্যান্ডটা জানলে না, ল্যান্ডটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, এবং কি ধরনের প্রজেক্ট, কি হবে না হবে না জেনেই তুমি একদম ডাইরেক্ট কিন্তু সার্ভে করতে যেতে পারবে না। তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রপোজাল দিতে হবে, যে তুমি কিভাবে করবে, কিভাবে আমার ল্যান্ড অ্যাকুইজিশন হবে, তার এগেনস্টে আমি কাজ কি করে করব, কিভাবে আমার জিনিসপত্র আমি দেখছি, কিভাবে আমি কি বলে আমার মেশিন পত্র আনবো, কিভাবে আমি আমার প্রজেক্টটাকে চালাবো, এই সমস্ত জিনিসপত্রের প্রপোজাল এবং স্কিম প্রথমে তোমাকে সেখানে দিতে হবে, এবং দেওয়ার পর তবে যে পরে তুমি সেখানে কাজের একটা সুযোগ পাবে, এবং তারপর তুমি সার্ভে করো, টিউবওয়েল লাগাও, হ্যাঁ, বা বোরিং করো, বাকি কাজ করো, এরকম করে বাকি কাজ তুমি করতে পারবে। তো ফার্স্ট থিং যেটা হবে সেটা হচ্ছে ইনিশিয়েশন অফ প্রপোজাল অ্যান্ড সাবমিশন অফ স্কিম। তাহলে অ্যান্সার উইল বি ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে মিনিমাম এরিয়া ফর ওয়াটার ক্লোজেট অফ এ টয়লেট অ্যাকর্ডিং টু এনবিসি, অর্থাৎ ন্যাশনাল বিল্ডিং কোড কি বলছে, যে একটা ওয়াটার ক্লোজেটের জন্য মিনিমাম কতটা জায়গা দরকার। এটা খুবই রিসেন্টলি 2023-এর একটা পরীক্ষাতে এসেছিল, আর্কিটেকচারাল পরীক্ষার সাথেও এসেছিল, আবার পিডাব্লিউডির পরীক্ষাতেও এসেছিল। তো মিনিমাম এরিয়া ফর ওয়াটার ক্লোজেট ইন এ টয়লেট ইজ কত? Bro, sir, 1.1 1.11. 1.1 1.1 স্কোয়ার মিটার। এটা কিন্তু মিনিমাম, আবার বলছি দিস ইজ মিনিমাম। আচ্ছা, যদি এখানে তোমাকে প্রশ্ন করে যে কিচেনের জন্য কত, কিচেনের জন্য কত জানো কি কেউ? কিচেন অনলি, কিচেন অনলির জন্য হবে 4.8 স্কোয়ার মিটার। আচ্ছা, এখানে 4.8 স্কোয়ার মিটারে মিনিমাম উইথ হতে হবে, মিনিমাম উইথ হতে হবে 1.8 মিটার। আচ্ছা, যদি এখানে অন্যরকম প্রশ্ন করে, এখানে যদি বলে যে বাথরুম, বাথরুমের জন্য মিনিমাম এরিয়া কত হবে, এখানে যে কোশ্চেনটা এইমাত্র পেলাম, এখানে মিনিমাম উইথ বলেছিল, ভালো করে দেখো, 1.8. দিস ইজ মিনিমাম উইথ, অ্যান্ড এখানে আমি কিসের গল্প করছি? মিনিমাম এরিয়া। ওখানে আবার 1.8 খুঁজতে, এই সরি 1.8 বলছি, 1.2 খুঁজতে বসে যেও না, ওখানে কিন্তু 1.2 খুঁজতে বসবে না। তাহলে বাথরুমের জন্য হচ্ছে 1.8, রাইট, একদম 1.8 স্কোয়ার মিটার এরিয়া মিনিমাম আমাকে প্রোভাইড করতে হবে। এবারে আরো প্রশ্ন আসে যে কিচেন উইথ স্টোর রুম, হ্যাঁ, বাথরুম উইথ ওয়াটার ক্লোজেট কম্বাইন, এই সমস্ত আরো অনেক প্রশ্ন আসে। তাও আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি যে ওয়াটার ক্লোজেট একটু তিনটে মনে রাখতে সুবিধা হবে, ওয়াটার ক্লোজেট 1.1, 2.9. বাথরুম 1.8, আর যদি দুটোই কম্বাইন্ড থাকে, দুটোই যদি কম্বাইন্ড হয় তাহলে হচ্ছে 2.8, রাইট, 2.8. দুটো কম্বাইন্ড হলে হচ্ছে 2.8। এটা মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন, এর পরের প্রশ্নটা একদম সহজ প্রশ্ন, এটা নিয়ে বেশি গল্প করার এখানে নেই। কি প্রশ্ন? একদম সহজ প্রশ্ন, যে রিজ লাইন কি, একটা রুট ট্রাসের রিজ লাইন কি? রিজ মানে কি? রিজ মানে হচ্ছে টপ টপ লাইন গুলো, এই টপ টপ পয়েন্ট গুলো, টপ টপ পয়েন্টের কি একটা লাইন, তাহলে অ্যাপেক্স লাইন আছে, অ্যাপেক্স পয়েন্ট অফ দ্য ট্রাস।
লাইন মিটিং অল অ্যাপেক্স পয়েন্ট অফ দ্য ট্রাস। অ্যাপেক্স পয়েন্ট মানে টপ পয়েন্ট গুলো যেগুলো রয়েছে তাদেরকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার রিজ লাইন। এটা নিয়ে পরে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। বাট যে কোশ্চেনটা নিয়ে পরে ঘাটাঘাটি করার দরকার রয়েছে সেটা এবারে আসছে। ফারলং, ভাই এটা তোমরা ভুল করলে কি করে? প্রচুর ছেলেপুলে ভুল করেছে, প্রায় 6-7 জন 8 জন এটা ভুল করেছে। এটা তো আমি ভাবতে পারিনি যে এটা তোমরা ভুল করবে। দিস ইজ ভেরি কমন প্রশ্ন। এক ফারলং সমান কত? 1 গুন্টার, হ্যাঁ কেউ 80 গুন্টার, এরকম অ্যান্সার করেছে, যেখানে অ্যান্সার হবে 10 গুন্টার। তাহলে এটা ভুল করো কি করে? আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা না স্যার আমার এটা সম্পর্কে একটু ডাউট ছিল তাই আমি এটাকে করিনি, বা করতে যেয়ে পরে করিনি, অনেকেই করেনি, প্রায় 10 জন অ্যাটেম্পই করেনি, ঠিক 10 জন অ্যাটেম্প করেনি, ঠিক আছে। তো তোমার মাথায় যখন প্রবলেম হচ্ছে, ধরো তোমার করতে যেয়ে পরে মনে হচ্ছে যে এই জায়গাটা আমার ঠিক মনে আসছে না, তাই এটা আমি ছেড়ে দিয়েছি। তো গুন্টার্সের এই হিসাবটা যখন করবে ফারলং এর সাথে, তখন এটাকে, এই জিনিসটা তোমাদের প্রথমে মাথায় আসা উচিত, আই থিঙ্ক তোমাদের আসেনি হয়তো। সেটা হচ্ছে একটা গুন্টার চেনের, একটা গুন্টার, আর পেনটাও টাইমে ধোকা দিচ্ছে, 1 মিনিট। 1 গুন্টার এটা সমান কত? এই গুন্টার চেনকে আমরা কি চেন বলি বলতো? এই 1 গুন্টার চেন 66 সমান কত? 66 ফিট। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি চেন বলি? ইঞ্জিনিয়ারিং চেন স্যার। ইঞ্জিনিয়ারিং চেন? শিওর? ইঞ্জিনিয়ারিং চেন তো স্যার হলো সে 100 ফিট হয়, 100 ফিট হয়। 100 তাহলে এটাকে আমরা কি চেন বলবো? ভাই সার্ভেয়ার চেন, সার্ভেয়ার চেন। পড়ো পড়ো, তোমাদেরকে পড়তে হবে, এগুলোর থেকে তো ঘুরিয়ে পেরিয়ে কোশ্চেন দিয়ে দেবে। এটাকে সার্ভেয়ার চেন বলি, সার্ভেয়ার চেন। গুন্টার চেনকে আমরা সার্ভেয়ার চেন বলি। কেন বলি? কারণ হচ্ছে আগেকার টাইমে এই সমস্ত জিনিস ওই সার্ভেয়াররাই করতো আর ওই গুন্টারেই মাপতো, তাই আমরা এটাকে বলি সার্ভেয়ার চেন বা গুন্টার চেন, যেখানে 66 ফিট হচ্ছে একটা গুন্টার চেনের ভ্যালু এবং 100টা লিঙ্ক থাকে, এখানে 100 লিঙ্ক থাকে, তাই তো? না ভুল বললাম? ঠিক বললাম? ঠিকই বলেছি, ভুল বলিনি, 100 লিঙ্ক থাকে। এই 10 এই এই 10টা গুন্টারকে, এই 10টা গুন্টারকে যোগ করলে, এই 10টা গুন্টারকে যদি আমি যোগ করি তাহলে আমরা এই 1 ফারলং পাবো। আচ্ছা, আর 1 মাইল কি করে পাবো? এটার সাথে আবার মাইলেরও যোগাযোগ আছে, বলো 1 মাইল কি করে পাবো? এটাও প্রশ্নে আছে। জানো কি? জানো না? মনে আসছে না? 1 মাইল সমান কত জানো? 1 মাইল সমান কত? 1.65 কিলোমিটার। 65 না 609? যাই হোক, কাছাকাছি, ঠিক আছে, 1.609 কিলোমিটার। আচ্ছা, এটাকে যদি আমি ফিটে নিয়ে যাই তাহলে কত হবে? কত ফুট হবে? মোটামুটি হবে 5280 ফুট। আচ্ছা, এবারে আমাকে বলো যে 1 মাইল সমান কত গুন্টার? বলো, জলদি বলো, জলদি বলো। 1 মাইল সমান কত গুন্টার? না এটাও পারবে না? স্যার 800। 800? 80 না 80 80 গুন্টার, 80। তাহলে 80টা গুন্টার চেনকে মাপলে আমরা 1 মাইল পাবো। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো আগেকার দিনে সব থেকে বেশি অ্যাভেলেবেল ছিল। কি? গুন্টার, তারপরে মাইল, তারপরে ফারলং।
তাহলে তোমাকে যদি এখানে বলে যে 1 মাইল সমান কত ফারলং, 1 মাইল সমান কত ফারলং, এখানে 8 ফারলং। 8 ফারলং। তাহলে এগুলো কিন্তু জানতে হবে। তাহলে 8 ফারলং, 1 মাইল সমান 8 ফারলং, 80 ঘন্টার। আর ভুল হওয়া উচিত নয় তোমাদের, আর ভুল হবে না। হোপ হোপ যে আর ভুল হবে না, যদি মনে রেখে পড়ো আর কি। নেক্সট, এটা অনেকেই জানে না, অনেক 2-4 জন, একজন ঠিক করেছে, এবারে হয়তো ভুল করে পরে করে ফেলেছে কিনা তাও জানি না। অনেকেই জানে না যে হিপসোমেট্রি এই মেথডটা কিসের সাথে যুক্ত। হিপসোমেট্রি মেথডটা হচ্ছে জেনারেলি এলিভেশন ডিটারমাইন করতে কাজে লাগে বেসড অন দ্য বয়লিং টেম্পারেচার অফ লিকুইড। বোঝা গেল কিছু? বোঝা গেল না, তাই তো? একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে হিপসোমিটার, যেটা কি করে বিভিন্ন হাইটে, ধরো আমি একটা এরকম স্টেপ এঁকে এঁকে দেখাই। এই যে হাইটটা রয়েছে, এই হাইটে জলের বয়লিং টেম্পারেচার, জলেরই বলছি, হ্যাঁ, একটু লিকুইড হবে কিন্তু অ্যাকচুয়ালি, তো লিকুইডই লিখা আছে। বয়লিং টেম্পারেচার অফ লিকুইড হচ্ছে এখানে একটা রকম। এখানে যত উপর দিকে যাবে সেখানে বয়লিং টেম্পারেচার অফ লিকুইড চেঞ্জ হবে, আবার যত উপরে যাবে বয়লিং টেম্পারেচার অফ লিকুইড চেঞ্জ হবে। এবং এই বয়লিং টেম্পারেচার অফ লিকুইড চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখান থেকে কি করতে পারি, এলিভেশন, আমরা কিন্তু এলিভেশন ডিটারমাইন করতে পারি। এবং এই যন্ত্রটার নাম হচ্ছে হিপসোমিটার। যন্ত্রটার নাম কি? হিপসোমিটার। তাই হিপসোমেট্রি ডিলস উইথ বয়লিং টেম্পারেচার। আশা করি ভুলবে না, ভুলা উচিত নয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, the distance from geode surface to the ground surface is known as। এই কোশ্চেন গুলো কঠিন, আমি বলছি তো কঠিন, এই কোশ্চেন গুলো সত্যিই কঠিন। কারোর জানা না থাকলে বা হয়তো পুরোপুরি পড়া থাকলেও এই জায়গাগুলোতে একটু ভুল হতে পারে, কারণ এগুলো পুরোপুরি হচ্ছে কনসেপ্ট বেসড, বা একদম মানে যদি জানো কোশ্চেনের অ্যান্সার তবেই করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এখানে অনেকে এটার জিওরিটিক না জিরেটিক, আমি একটা কি লিখেছিলাম, জিরেটিক হাইট সামথিং লিখেছিলাম, ওইটাকে অনেকে কিন্তু অ্যান্সার করেছে, কিন্তু ওটা কিন্তু অ্যান্সার নয়। হাইট অফ ইনস্ট্রুমেন্ট তো হবে না, এটা তোমরা আগেই বুঝে গেছিলে আশা করি। কিন্তু যেহেতু ওখানে জিওড সারফেসের কথাটা আমার লেখা রয়েছে, জিওড সারফেস টু দা গ্রাউন্ড সারফেস, তাহলে কি হবে, কি মনে হচ্ছে? অ্যান্সার কি হবে গো? অ্যান্সার হবে, অনেকেই পারোনি, যাই হোক অ্যান্সার করে দিই। অ্যান্সার হবে অর্থোমেট্রিক হাইট। কি অ্যান্সার হবে? অর্থোমেট্রিক হাইট। দেখো, হাইট অফ ইনস্ট্রুমেন্ট তো নয় কখনোই, এটা তোমরা আগেই অনেক জায়গাতে আমরা কি হয় জানি না, তো সেক্ষেত্রে আমাদেরকে এড়িয়ে যেতে হয় যে এমসিকিউ গুলোকে আমি এলিমিনেট করব, এলিমিনেট করে করে আমি করব। যদি এরকম চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখব যে ইলিপসয়েডাল হাইট, ইলিপসয়েডাল হাইটও নয় এটা, এটা হচ্ছে অর্থোমেট্রিক হাইট। জিওরেটিক হাইটও কিন্তু এটা নয়, দ্যাট ইজ অর্থোমেট্রিক হাইট। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, এটা নিয়ে বেশিক্ষণ ঘাটাঘাটি করে লাভ নেই, অটোমেট্রিক এলিভেশন নিয়ে পরে ওখানে আইডিয়া করে এখন দরকার নেই তোমাদের বেশি। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে পারমিসেবল লিমিট অফ এরর ইন অর্ডিনারি লেভেলিং ই ইজ। অর্ডিনারি লেভেলিং ই আমি করেছি, সেখানে পারমিসেবল এরর কত হবে? 14 নাম্বার প্রশ্ন। কত হবে পারমিসেবল এরর? পারমিসেবল এরর হবে বি, 0.025 ইন্টু রুট ডি, 0.025 ইন্টু রুট ডি। আচ্ছা, তাহলে স্যার আপনি যে প্রথম পয়েন্টটা লিখেছেন, এই যে প্রথম একটা লিখেছেন,
তাহলে এটা কিসের হবে? আচ্ছা, এটা কিসের হবে সেটাও লিখে দিচ্ছি। এটাও পারমিসেবল লিমিটের আন্ডারেই আসবে, পারমিসেবল এরর হিসাবে। কোথায়? ফর ফর রাফ লেভেলিং, ফর রাফ লেভেলিং ইন রিকগনিশন। রিকগনিশনে যখন আমরা রাফ লেভেলিং করব, সেক্ষেত্রে আমরা এই পারমিসেবল এররটাকে এখানে রাখবো। 2 নাম্বারটা তো আমি বলেই দিয়েছি, 3 নাম্বারের কোনো অ্যান্সার হয় না, এগুলো হবে না, ওগুলো নিয়ে পরে চিন্তার কিছু নেই। আরেকটা ভ্যালু হয়, যার ভ্যালুটা হচ্ছে ই প্লাস মাইনাস 0.006। দেখো 006 মানে আরো বেশি প্রিসাইজ, তাহলে এটা হবে ফর প্রিসাইজ লেভেলিং, ফর প্রিসাইজ লেভেলিং ফর বেঞ্চমার্ক। যখন আমরা বেঞ্চমার্কের উপর কাজ করব এবং প্রিসাইজ লেভেলিং করব, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এইটা মেনে চলতে হবে। রে কি হলো, মুছে, ওহো চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আমাদেরকে এখানে মেনে চলতে হবে। সো এটা মোটামুটি জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, সার্ভেয়ার শোয়িং বোথ হ্যান্ড অ্যাবাভ দ্য হেড অ্যান্ড ব্রড ডাউন। এটা তোমরা যারা আমার মেন ক্লাসে রয়েছে, অর্থাৎ স্টেট লেভেল এক্সাম গাইডেন্সে রয়েছে, তারা এটা তো ভুল করা তাদের উচিত হয়নি। তারা এটা খুব সহজেই তাদের করে দেওয়া উচিত ছিল, কারণ আমি খুব প্রত্যেকটা হ্যান্ড সাইন আমি আমার নোটসে তোমাদেরকে দিয়েছি এবং প্রত্যেকটা হ্যান্ড সাইন সম্পর্কে তোমাদেরকে সেখানে লেখা রয়েছে। এগুলো ভুল করা উচিত হয়নি তোমাদের, অনেকেই করেছো ভুল, বাট যাই হোক, এগুলোকে ঠিক করে নাও। হ্যান্ড সাইন দিয়ে পরে এসএসসি তে কিন্তু প্রশ্ন অনেকবার এসেছে, এবং এসএসসি ছাড়াও আরো অনেক পিএসসি তে এই সমস্ত জিনিস কিন্তু এসেছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, হ্যান্ড কি হবে, অ্যাবাভ দ্য হেড হবে, হ্যান্ড অ্যাবাভ দ্য হেড হবে, ওকে, অ্যান্ড ব্রড ডাউন, এবং বলছে যে ব্রড ডাউন, নিচের দিকে ধীরে ধীরে নামা। এই জিনিসটার মানে হচ্ছে রেঞ্জিং ইজ কারেক্ট। এই জিনিসটার মানে হচ্ছে রেঞ্জিং ইজ কারেক্ট, রেঞ্জিংটা ঠিক আছে। আচ্ছা, এখানে ব্রড ডাউনটাকে আমি এখানে লিখেছি ব্রড ডাউন, তাতে রেঞ্জিং ইজ কারেক্ট মনে হয়েছে। কিন্তু এখানে যদি লিখতাম যে থ্রাস্ট ইট ডাউনওয়ার্ড, নিচের দিকে থ্রাস্ট করে দিচ্ছে, নিচের দিকে থ্রাস্ট করে দিচ্ছে বোথ আর্মকে দিয়ে, কথাটা মাথায় রাখবে। এখানে কিন্তু বোথ আর্ম বা বোথ হ্যান্ড বলেছে। বোথ হ্যান্ড হলে হয় হচ্ছে রেঞ্জিং ইজ কারেক্ট, অর ফিক্স দ্য রড, ফিক্স অর এস্টাবলিশ দ্য পয়েন্ট। যদি এখানে এটা যেমন ব্রড ডাউন বলেছে, তার মানে হচ্ছে রেঞ্জিং ইজ কারেক্ট। যদি এখানে থ্রাস্ট ইট ডাউন করতো, থ্রাস্ট ইট ডাউন, থ্রাস্ট ইট মানে একদম জোরে দেখাতো যে নামাও, এরকম ফিক্স করো, মানে দুটো হাতকে একসাথে উপর থেকে জলদি করে নামাতো একদম, তখন সেটাকে আমরা বলছি থ্রাস্ট ইট ডাউন। এই থ্রাস্ট ইট ডাউন কথাটা পেলে বুঝতে হবে যে রেঞ্জিং রডকে ফিক্স করো, রেঞ্জিং রডকে ফিক্স করো। এবারে যদি একটা আর্ম এক্সটেন্ড থাকে, অর্থাৎ একটা হাত আমার এক্সটেন্ড রয়েছে বা সার্ভেয়ারের, এবারে সে একটা হাত দিয়ে পরে সে আপওয়ার্ড দেখাচ্ছে, তার মানে হচ্ছে ইয়ে করো, পেগটাকে বা স্টাফটাকে উঠাও, হাইট বাড়াও। আর যদি সে ডাউনওয়ার্ড দেখাচ্ছে, তখন তাকে বলছে যে পেগটাকে তুমি এখানে ডাউন করো বা এখানে নিচের দিকে নিয়ে যাও, লোয়ার দ্য হাইট অ্যাকচুয়ালি, ঠিক আছে, বোঝা গেছে। তো এগুলো রয়েছে, এগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলো বুঝতে হবে। চলো নেক্সট প্রশ্নে যাই। দ্য এক্সটেন্ট অফ ড্রেনেজ এরিয়া, দ্য এক্সটেন্ট অফ drainage area may be established on a contour map by locating dash around the watershed এর কোন লাইনটার মাধ্যমে আমরা কি করব, ড্রেনেজ এরিয়াটাকে বের করব বা এস্টাবলিশ করব কন্টুর ম্যাপে। দিস ইজ ভেরি কমন, এন্ড দ্যাট ইজ
রিজ লাইন মানে যে উপরে লাইনগুলো থাকে সেই রিজ লাইনের এগেনস্টে আমরা কি করে থাকি, ড্রেনেজ এরিয়াটাকে জেনারেলি বের করে থাকি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল স্যাটিসফাইং দ্য ল্যাপ্লাস ইকুয়েশন ইট রিপ্রেজেন্ট। যারা আমার কাছে রিসেন্টলি ফ্লুইড পড়ছো বা আমাদের মেন ক্লাসে ফ্লুইডের সাথে যুক্ত রয়েছো, তারা এটার অ্যান্সার জানো যে ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করা, ভেলোসিটি পোটেনশিয়ালকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, এবং তার একটা যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে ভ্যালিড করে তার মানে সেখানে ফ্লো রয়েছে, এবং সেই ফ্লোটা হবে স্টেডি ফ্লো, অ্যান্ড সেই ফ্লোটা হবে ইররোটেশনাল, সেই ফ্লোটা হবে ইররোটেশনাল। কেএমসি, ডাব্লিউএমএসসি এদের সাথে কিন্তু ফ্লুইডের একটা ভালো সম্পর্ক আছে। আমি বলছি না সেখান থেকে বড় বড় অঙ্ক করতে দেবে, নাও দিতে পারে, বাট they will surely add some or put some questions from fluid যেগুলো একটু ইম্পর্টেন্ট। তাহলে ভেলোসিটি পোটেনশিয়াল যেটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তারা কি রিপ্রেজেন্ট করে, যেটা রিপ্রেজেন্ট করে স্টেডি অ্যান্ড ইররোটেশনাল ফ্লো। 6 জন ঠিক করেছে, খুব ভালো খুব ভালো। ফ্লো অ্যাট কনস্ট্যান্ট রেট থ্রু ট্যাপারিং পাইপ, একটা ট্যাপারিং পাইপের ভিতর দিয়ে যদি কনস্ট্যান্ট রেটে ফ্লুইড পাস করে, যদি একটা ট্যাপারিং পাইপের ভিতর দিয়ে কনস্ট্যান্ট রেটে ফ্লুইড পাস করে, তার যদি আমরা দুটো সেকশন আঁকি, দুটো সেকশনের ভিতরে আমরা কি সেম এরিয়া পাবো না। যদি সেম এরিয়া না পাই তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি ডিফারেন্ট পাবো। এখানে v1 হবে, এখানে v2 হবে, যেহেতু এখানে এরিয়াটা আলাদা, a2 and a1 and a2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভেলোসিটি আলাদা হয়ে যাচ্ছে, প্রপার্টিজ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে প্রপার্টিজ যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, নন ইউনিফর্ম ফ্লো। নন ইউনিফর্ম কটা আছে, একটাই আছে, স্টেডি নন ইউনিফর্ম ফ্লো। বুঝতে অসুবিধা হওয়া উচিত নয়। নেক্সট, ল্যামিনার ফ্লো থ্রু এ পাইপ, এটা পাইপ ফ্লো এর কথা বলেছে। পাইপ ফ্লো এর ক্ষেত্রে রেনল্ডস নাম্বার কত হবে, 14 জন রাইট করেছে, গ্রেট। রেনল্ডস নাম্বার কত হবে, রেনল্ডস নাম্বার পাইপ ফ্লো এর ক্ষেত্রে কত হয়, less than 200. লেস দেন 200। রেনল্ডস নাম্বার লেস দেন 2000. 2000, তাহলে কি হবে, ল্যামিনার ফ্লো। আচ্ছা, যদি 2000 থেকে 4000 এর ভিতরে থাকে নাকি, স্যার এটা দুটোই স্যাটিসফাই করবে, ল্যামিনা এবং এটা লামিনা হতে পারে, স্যাটিসফাই নয়, হতে পারে ল্যামিনা, হতে পারে টার্বুলেন্টও হতে পারে। একে আমরা কি নাম দিই, যেহেতু দুটোই হতে পারে তাই একে আমরা কি বলতে পারি, একে আমরা বলতে পারি ট্রানজিশনাল। যেহেতু দুটোই হতে পারে। আর RE ইজ গ্রেটার দেন 400, তখন আমরা সেখানে বলবো টার্বুলেন্ট। কি বলবো, টার্বুলেন্ট। তাহলে এক্ষেত্রে কোনটা 2000 এর কম রয়েছে সেটাই অ্যান্সার হবে, এখানে তো অন্য কিছু নেই, ভাবার চিন্তা ভাবনার জায়গা নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে এ ফ্লোটিং বডি ইজ সেড টু বি ইন স্টেবল ইকুইলিব্রিয়াম। একটা ফ্লোটিং বডি স্টেবল ইকুইলিব্রিয়ামে রয়েছে, কখন বলবো আমরা একটা ফ্লোটিং বডি স্টেবল ইকুইলিব্রিয়ামে রয়েছে, সাবমার্জ নয় কিন্তু, এই টার্মগুলো পড়বে ওখানে। সাবমার্জ হলে কোশ্চেন অন্যরকম হয়ে যেত, তখন সেখানে সেন্টার অফ বুয়েন্সি, সিজি এই সমস্ত জিনিস আসতো। ফ্লোটিং বডি মানেই হচ্ছে সেখানে মেটা সেন্টারের গল্প আসবে, এবং মেটাসেন্ট্রিক হাইট, আমরা মেটাসেন্ট্রিক হাইট কোনটাকে বলি, বলো তুহিন বলো, মেটাসেন্ট্রিক হাইট আমরা কোনটাকে বলি, মেটাসেন্ট্রিক হাইট, হ্যাঁ সিজি অ্যান্ড মেটা সেন্টার। সিজি অ্যান্ড মেটা সেন্টার কি, সেটা ডিফারেন্সটাকে, সেটা হচ্ছে স্যার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটা সিজি আর মেটা সেন্টারটা। আর না, অ্যাঙ্গেল তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মেটাসেন্ট্রিক হাইট কাকে বলছি, মেটাসেন্ট্রিক হাইট বলছি, মেটাসেন্ট্রিক হাইট কাকে বলছি, যেখান থেকে মেটা সেন্টার রয়েছে আর যেখানে সিজি রয়েছে এদের মাঝের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক হাইট, এবং দ্যাট শুড বি পজিটিভ, এবং পজিটিভ হলে আমরা সেখানে স্টেবল ইকুইলিব্রিয়াম দেখতে পাবো। পজিটিভ যদি না হয় তাহলে সেখানে আনস্টেবল ইকুইলিব্রিয়াম তৈরি হবে। আর যদি মেটাসেন্ট্রিক হাইট 0 হয়ে যায় তখন কি তৈরি হয়, নিউট্রাল ইকুইলিব্রিয়াম তৈরি হয়।
এগুলো খুব রিসেন্টলি পড়ালাম, এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে কি করে? এগুলো ভুললে চলবে না, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? লাইম কংক্রিট ওয়ার্কের আউটটার্ন 7টা মাত্র ছেলে ঠিক করেছে, 23 জনে 7 জন মাত্র ঠিক করেছে। যাই হোক, 8.5 MQ, এটা তো শেখানোর কিছু নেই এখানে, শেখানোর কোনো ব্যাপার নেই, এগুলো মুখস্থ করতে হবে। এর পরের প্রশ্ন, একটা মেশিন পারচেস করা হয়েছে 10,000 টাকাতে, একটা মেশিন পারচেস করা হয়েছে 10,000 টাকাতে, যার ইউজফুল লাইফ হচ্ছে 2 বছর, যার ইউজফুল লাইফ হচ্ছে 2 বছর। The amount which to be set aside annually for sinking fund at a rate of 10% compound interest will be. সিঙ্কিং ফান্ডের সূত্র এখানে লাগাতে হবে, সিঙ্কিং ফান্ডের সূত্র এখানে লাগাতে হবে। কার মনে আছে সিঙ্কিং ফান্ডের সূত্র? সিঙ্কিং ফান্ডের সূত্র হচ্ছে স্যার এস ইন্টু আই ডিভাইডেড 1 E প্লাস equals to আই I equals to, আগে বলো I equals to. আই ইকুয়ালস টু ইনস্টল এস ইন্টু আই ডিভাইডেড 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তাহলে হয়ে গেল। এস হচ্ছে কস্ট আমার কত রয়েছে 10,000, 10,000 আর আই হচ্ছে কত পার্সেন্ট 0.1। 0.1 আচ্ছা, এবারে আবার নিচেও তাই, তাহলে 1 প্লাস 0.1 তার হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার কেন হবে, এনটা হচ্ছে 2 কারণ এনটা হচ্ছে বছর। তাহলে এখান থেকে হিসাব করলে পরে মোটামুটি আমরা পাবো 10,000 থেকে 1000 হয়ে যাবে, আর নিচে হবে হচ্ছে 0.21। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে মোটামুটি একটা ভ্যালু আসবে, যেটা হচ্ছে 4762 নাকি এরকমই তো একটা ভ্যালু আসবে, 4762 ভ্যালুই আসবে, রাইট? 4762। 4762 আছে। তাহলে এই সূত্রটাকে মনে রাখতে হবে, এখানে ভুলে গেলে চলবে না, এই সূত্রটাকে মনে রেখে করতে হবে। সিঙ্কিং ফান্ডের এরকম প্রশ্ন চুপ করে দিয়ে দেবে, তখন কিন্তু মুশকিলে পড়বে। এরকমও অ্যান্সার এরকমও থাকতে পারে, ডাইরেক্ট হয়তো ভেঙে দেওয়া থাকবে না, এরকম অ্যান্সারও কিন্তু থাকতে পারে। এরপর যে প্রশ্নটা আছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্যাপিটাল ভ্যালু, ক্যালকুলেট দ্য ক্যাপিটাল ভ্যালু অফ দ্য বিল্ডিং, যেটা 10,000 পার ইয়ার রেন্টে রয়েছে এবং সমস্ত ট্যাক্স মিলিয়ে, এবং 18% তার রেন্ট যাচ্ছে, সরি 18% রেন্টের, 18% তার আউটগোয়িং হচ্ছে, আর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 9% 60 বছরে। তাহলে তার ক্যাপিটাল ভ্যালু কত? আচ্ছা, ঠিক আছে, ক্যাপিটাল ভ্যালু বের করব। ক্যাপিটাল ভ্যালু জেনারেলি কি করে বের করে? ক্যাপিটাল ভ্যালু হচ্ছে নেট অ্যানুয়াল ইনকাম, নেট অ্যানুয়াল ইনকাম গুণিত হচ্ছে ইয়ার পারচেস, গুণিত হচ্ছে ইয়ার পারচেস। এগুলো তোমাদেরকে যারা ইয়ে করো, মেন ব্যাচে থাকো, তাদের তো জানো, তারা এটা করেছো। তো নেট অ্যানুয়াল ইনকাম বের করানো খুব ইজি। 10,000 টাকা যদি হয় মোট ইনকাম, তার থেকে 18% আউটগোয়িং চলে যাচ্ছে, তাহলে হচ্ছে মোটামুটি 18% যদি বাদ দিই তাহলে 82% হচ্ছে এর নেট ইনকাম, আর ইয়ার পারচেস হচ্ছে 9%, তার মানে হচ্ছে 100/9। তাহলে এখানে মোটামুটি দাঁড়াবে হচ্ছে 8200 গুণিত 100 ডিভাইডেড বাই 9। তাহলে ওই অ্যান্সারটা কাছাকাছি আসবে হচ্ছে, কিসের অ্যান্সার আসবে? 941। খুবই ইজি, খুবই সহজ, এগুলো তো শেখাবার কিছু নেই, এগুলো সূত্র। এবং নেট ইনকাম কিভাবে এলো? আউটগোয়িংটা বাদ দিলাম, যেটা আমরা মূল পাচ্ছিলাম 10,000 টাকা, আউটগোয়িং 18% বাদ দিলাম, দিয়ে তারপরে আমি নেট ইনকাম পেলাম, নেট ইনকামের সাথে ইয়ার পারচেস কত 9% করে এক্সপেক্টেড রিটার্ন, সেটা এগেনস্টে আমি বের করলাম, তাহলে আমি সেখান থেকে ক্যাপিটাল ভ্যালু পেয়ে গেলাম। চলো এবারে নেক্সট এর কথায় আসি। এটা মানে খুব অবাক আমি যে এই কোশ্চেনটা অনেকে ভুল করেছে, যে দেখো ওটা ছিল ক্যাপিটাল ভ্যালু আর এটা হচ্ছে ক্যাপিটাল কস্ট। যারা আমার কাছে পড়েছো, যারা আমার কাছে মেন ব্যাচে পড়ছো, অর্থাৎ আমাদের যে স্টেট ব্যাচে পড়ছো, তাদেরকে আমি বারবার বলেছি ক্যাপিটাল কস্ট কান্ট বি চেঞ্জ, ক্যাপিটাল ভ্যালু ক্যান চেঞ্জ, ক্যাপিটাল কস্ট কান্ট বি চেঞ্জ। হোয়াট ইজ ক্যাপিটাল কস্ট? ক্যাপিটাল কস্ট ইজ দ্যাট প্রথমে যখন আমি কিনছি বা বানাচ্ছি, ল্যান্ডের সাথে আমি
ল্যান্ডের সাথে আমি কত টাকাতে আমি খরচা করছি। তাহলে 2012-তে যদি আমার সেটা 20 লাখ হয়, পরবর্তীকালে সেটার কোনো চেঞ্জ কেন হবে? কারণ আমি তো সেটা অলরেডি খরচা করে ফেলেছি। সে খরচাটা আমি করে ফেলেছি, দ্যাট উইল বি আনএফেক্টেড। বাট এটা কিন্তু কস্ট, ইট ইজ নট ভ্যালু। ভালো করে চোখ দিয়ে দেখবে যে ওখানে কস্ট লেখা রয়েছে না ভ্যালু লেখা রয়েছে, তারপর অ্যান্সার করবে। ক্যাপিটাল কস্ট নেভার চেঞ্জ, কারণ ল্যান্ডের সাথে আমরা প্রথমে যতটা খরচা করে ঘরটা বানাচ্ছি, প্রপার্টি বানাচ্ছি, বা কোনো একটা মেশিন কিনছি, যাই বলতে পারি আমরা, তো সেই জিনিসটার ক্ষেত্রে কস্ট আমি পে করে ফেলেছি, কস্ট আমি পে করে ফেলেছি। দ্যাট ক্যান নট বি চেঞ্জ, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। হোয়াট এভার আমি করে নিই না কেন, আমি পারবো না চেঞ্জ করতে। এরপর হচ্ছে মর্টগেজ পেমেন্ট। মর্টগেজ পেমেন্ট ইজ কি? একজনাও এটা অ্যান্সার ঠিক করতে পারেন। দিস ইজ দ্য অনলি কোশ্চেন যেখানে একজনাও সঠিক অ্যান্সার করেন। 23 জনের ভিতরে কেউ অ্যান্সার করতে পারেনি মর্টগেজ প্রপার্টিটা কি। যাই হোক, বলে দিচ্ছি, এগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তবু তোমরা উপায় নেই এখন। যারা আহ, মানে নতুন আছো তারা তো জানো না, বাট যাদেরকে আমি পড়িয়েছি তাদের এটা করা উচিত ছিল। যে মর্টগেজ পেমেন্ট কিসের আন্ডারে আছে? মর্টগেজ পেমেন্ট জেনারেলি অ্যানুয়াল অ্যানুইটি বা ডিউ অ্যানুইটির আন্ডারে আসে। ডিউ অ্যানুইটি বা অ্যানুয়াল অ্যানুইটির আন্ডারে আসে। অ্যানুয়াল অ্যানুইটি কি সেটা আমি তোমাদের পড়িয়েছি। বাকি অ্যানুইটি গুলো, যে অ্যানুইটি সার্টেন, ডিফার্ড অ্যানুইটি, পারপিচুয়াল অ্যানুইটি, এগুলো সব পড়েছি। অ্যানুয়াল অ্যানুইটি অর ডিউ অ্যানুইটি, ইট ইজ দ্য অ্যানুইটি ইজ পেয়েবল অ্যাট বিগিনিং অফ দ্য ইচ পিরিয়ড অফ ইয়ার। একটা বছরের বা একটা পিরিয়ড যখন শুরু হচ্ছে একটা বছরের ইচ পিরিয়ড, তার বিগিনিং এ আমাকে পে করতে হবে। অ্যান্ড পেমেন্টস কন্টিনিউড ফর এ ডেফিনাইট নাম্বার অফ ইয়ার্স। তুমি জানো যে তোমাকে কত দিনের জন্য তোমাকে এটা করতে হবে। যখন তুমি কত দিন জানো, ডেফিনাইট ইয়ার জানো, এবং বছরের শুরু, এই দুটো জিনিস জানো, সেটাকে দেখে পরেই তোমরা সঙ্গে সঙ্গে বলবে যে এটা হচ্ছে অ্যানুয়াল অ্যানুইটি। এবং এটা অনেক জায়গাতে হতে পারে ডিপোজিট টু সেভিং অ্যাকাউন্ট, একটা সেভিং অ্যাকাউন্টে যে ডিপোজিট হয় সেটাও আমি বলতে পারি, মর্টগেজ পেমেন্ট বলতে পারি, মান্থলি ইন্স্যুরেন্স পেমেন্ট বলতে পারি। এই জিনিসপত্রগুলোকে আমরা কিন্তু অ্যানুয়াল অ্যানুইটি বা ডিউ অ্যানুইটির ভিতরে ফেলতে পারি। এরপরে ইনডিফিনাইট যদি হতো, যে কত বছর, ইনডিফিনাইট আমার জানা নেই কত বছরের জন্য করতে হবে, দ্যাট ইজ পারপেচুয়াল অ্যানুইটি। যখন আমরা জানি না যে কত বছরের জন্য করতে হবে, দ্যাট ইজ পারপিচুয়াল অ্যানুইটি। যেমন উদাহরণ কি হয় পারপিচুয়াল অ্যানুইটির? রয়্যালটি, সরকারকে রয়্যালটি দিতে হবে, কত বছর ওসব আমার জানা নেই, ইনডিফিনাইট ইয়ার, যতদিন তুমি কাজ করবে। তারপর কি? পেনশন, তুমি যতদিন বেঁচে থাকবে তোমাকে ততদিন, ইনডিফিনাইট ইয়ার অবধি তোমাকে সে অ্যানুইটি দিতে হবে, পেনশন। আচ্ছা, পারপিচুয়াল অ্যানুইটি গেল। এরপরে চলে আসি আমরা ডিফার্ড অ্যানুইটি। ডিফার্ড অ্যানুইটি কি? ইফ দ্য অ্যানুইটি বিগেন্স অ্যাট সাম ফিউচার ডেট আফটার এ নাম্বার অফ ইয়ার্স। এখন দেখবে এসবিআই এর একটা খুলেছে, এসবিআই এখন না অনেকদিন ধরে খুলেছে, এসবিআই প্ল্যাটিনা প্লাস। কি না, তুমি প্রথমে 10 লাখ টাকা দিয়ে দাও, 5 লাখ টাকা দিয়ে দাও, দিয়ে তোমাকে ওরা একটা লক পিরিয়ড দিয়ে দেবে 5 বছরের জন্য, 10 বছরের জন্য। তারপর তোমাকে ওরা 10 বছরের পরে তোমাকে ওরা 1 লাখ টাকা করে পার মান্থ, এই পার ইয়ারলি দেবে বা পার সেকেন্ড ইয়ারলি দেবে। তাহলে ফিউচারে অ্যানুইটি তৈরি হবে। তো সেটাকে আমরা বলি যে রিটার্ন ফ্রম দ্য ইন্স্যুরেন্স পলিসি, সেটাকে আমরা বলি ডিফার্ড অ্যানুইটি। কি বলি? ডিফার্ড অ্যানুইটি। অনেক কিছু বেশি শিখিয়ে ফেললাম তোমাদেরকে, তোমরা জানি এটা তাড়াহুড়ো করবে নিশ্চয়ই, বেশি এগুলো বলে লাভ নেই। নেক্সট কোশ্চেনে যায়। ইউটিলিটি পিরিয়ডের পরে বুক ভ্যালু অফ প্রপার্টি কি হয়? দ্যাট ইজ স্ক্র্যাপ ভ্যালু হয়ে যায়। এটা তোমরা জানো, তাও কি ভুল করেছো? দাঁড়াও দেখি কজন ভুল করেছে, এটা দেখি। 3 জন ভুল করেছে, আর 6 জন তো অ্যাটেমই করেন, 14 জন ঠিক করেছে। যাই হোক, তাহলে বুক ভ্যালু ইউটিলিটি পিরিয়ডের শেষে যেয়ে পরে স্ক্র্যাপ ভ্যালু হয়ে যায়। কি হয়ে যায়? স্ক্র্যাপ হয়ে যায়। কারণ বুক ভ্যালু সমান কি? বুক ভ্যালু মানে হচ্ছে প্রথমে যে টাকাতে আমি কিনেছিলাম, ক্যাপিটালটা দিয়ে কিনেছিলাম, সেখান থেকে যত প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে, সেই ডেপ্রিসিয়েশন গুলোকে ধরে মাইনাস করতে হবে আমাকে অ্যাকচুয়াল কস্টের থেকে। ডেপ্রিসিয়েশন মাইনাস করে অ্যাকচুয়াল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন,
এটা করলে পরে আমরা কি পেয়ে যাব, এটা করলে আমরা বুক ভ্যালু পাবো এবং ইউটিলিটি পিরিয়ডের শেষে সেটা স্ক্র্যাপ ভ্যালুতে পরিণত হয়। আচ্ছা, মেশনারি ওয়ার্কে ওয়াটার সারচার্জ লাগে হচ্ছে 1.5%। এটা কোনো ইয়ে নেই, মানে এর কোনো কেন হয় কি হয় স্যার এসব নয়, এগুলো ধরা হয়। ওয়াটার সারচার্জ ধরা হয়ে থাকে 1.5%। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট নেক্সট। লেবার সেস 1% ধরা হয়। অনেকে এটা গোলমাল করেছো 1% অফ নেট কনস্ট্রাকশন কস্টের। নেট কনস্ট্রাকশন কস্টের নয়, এটা হচ্ছে টোটাল কস্টের 1% কে আমরা লেবার সেস হিসেবে ধরি। হোয়াট ইজ দ্য সারফেস এক্সকাভেশন? অবাক ব্যাপার যে সারফেস এক্সকাভেশনে 6জন ভুল করেছে। সারফেস এক্সকাভেশন ইজ স্কোয়ার মিটার, মেজারিং ইউনিট হচ্ছে স্কোয়ার মিটার। এবং সব থেকে বেশি ঠিক হওয়া প্রশ্ন, আমাদের মোস্ট রাইট কোশ্চেন, 20 জন রাইট করেছে, তাও 3 জন পারেনি। অবাক ব্যাপার, 3 জন কারা কে জানে, 3 জন এটা পারেনি। এটার অ্যান্সার কি হবে? M7.5 এ অ্যান্সার হবে 1:4:8. M5 হলে কি অ্যান্সার হতো? 1:5:10. M10 হলে কি অ্যান্সার হতো? 1:3:6. M15 হলে কি অ্যান্সার হতো? 1:3:4. M20 হলে কি অ্যান্সার হবে? 1:1:3. রাইট। আইএস কোড কিন্তু M20 অব্দিই বলেছে, আইএস কোড কিন্তু M25 এর কোনো গল্প দেয়নি। M25 আমরা সাইটে করি এবং সাইট প্রচলিত হচ্ছে M25, এছাড়া কিন্তু নয়। তাহলে 30টা কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে আজকে করে ফেললাম, আইডিয়া আমরা এখানে মোটামুটি তোমাদেরকে দিলাম 30টা কোশ্চেনের। চলো সেট 2টা একটু দেখে নেবো কি, নাকি পরের দিন করব আবার? আজকের জন্য বেশি হয়ে যাবে নাকি? সেট 2 কোথায় গেল? সেট 2 এসে গেছে, করি 2-4টা করি নাকি? 2-4টা একটু দেখি। সেট 2তে যে প্রশ্নটা আছে, সেট 2 আমাদের পরীক্ষা দিয়েছে, সেট 2তে আমাদের পরীক্ষা দিয়েছে কজন গো? সেট 2তে আমাদের পরীক্ষা দিয়েছে 18 জনা। প্রথমটাতে 23 জন পরীক্ষা দিয়েছে এবং এটাতে 18 জনা পরীক্ষা দিয়েছে। যাই হোক, দেখা যাক তো এখানে কি কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটা একটু দেখি। এটাতে আবার রাকেশ 1 নম্বরে রয়েছে, বাকি আর কেউ পায়নি নাম্বার, তার উপরে উঠতে পারেনি। ঠিক আছে, দেখা যাক। প্রথম প্রশ্ন কোথায় গেল? তো প্রথম প্রশ্ন কথাতে আমি আসি। প্রথম প্রশ্নের কথাতে আসি, রাইট। দাঁড়াও, এটা তো আজকেরটা খুলে গেছে কেন, 1 মিনিট। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা 11 জন ঠিক করেছে যে ওয়াইডলি স্পেসড কন্টুর লাইন ইন্ডিকেট ড্যাশ স্লোপ। তাহলে ওয়াইডলি মানে যথেষ্ট দূরে দূরে রয়েছে। ওয়াইডলি স্পেস মানে হচ্ছে যথেষ্ট দূরে দূরে রয়েছে। তাহলে যথেষ্ট যদি দূরে দূরে থাকে তখন সেখানে কি স্লোপ হবে? কি স্লোপ হওয়া উচিত? সেখানে হবে হচ্ছে জেন্টেল স্লোপ। আচ্ছা, যদি এখানে বলতো ইকুয়ালি স্পেসড তাহলে কি হতো? যদি এখানে বলতো ইকুয়ালি স্পেসড তাহলে কি হতো? ইকুয়ালি স্পেসড হলে হতো ইউনিফর্ম স্লোপ। আর যদি বলতো ক্লোজলি স্পেসড তাহলে কি বলতে হতো? স্টিফ হতো। পারা উচিত তোমাদের এটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যেটা অনেক জনা ভুল করেছে, প্রায় 13 জনের মতো ভুল করেছে, 4 জন মাত্র ঠিক করেছে, যে ডাইরেক্ট ফিল্ড মেথড কোন মেথডের মাধ্যমে, ডাইরেক্ট ফিল্ড মেথডের মাধ্যমে কন্টুরকে করা হয়ে থাকে, কন্টুরিং করা হয়ে থাকে। ডাইরেক্ট ফিল্ড মেথডের ভিতরে যেখানে কন্টুরিং করা হয়ে থাকে সেটার নাম হচ্ছে হরাইজন্টাল কন্ট্রোল অ্যান্ড ভার্টিক্যাল কন্ট্রোল। হরাইজন্টাল কন্ট্রোল অ্যান্ড ভার্টিক্যাল কন্ট্রোল। কোথাও কিন্তু একটাও কোশ্চেনে থাকতে পারে যে শুধুমাত্র ভার্টিক্যাল কন্ট্রোল লেখা রয়েছে, এরকমও থাকতে পারে
শুধুমাত্র হরাইজন্টাল কন্ট্রোল লেখা রয়েছে এরকমও থাকতে পারে। তাহলে যদি সেখানে থাকে তাহলে কিন্তু ভুল করবে না যে স্যার একটাই মাত্র দিয়েছে এরকম কি করে করব, সেটা না। দুটো থাকলে দুটোই অ্যান্সার করবে, আর যদি একটা থাকে তাহলে একটা অ্যান্সার করবে, যে ভার্টিক্যাল কন্ট্রোল বা হরাইজন্টাল কন্ট্রোল যে কোনো একটার মাধ্যমে আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন, যে হোয়েন স্লোপস আর জেন্টেল, এই উপরের কোশ্চেনটা ছিল জেন্টেল, তাহলে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কি হবে? হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কি হবে? স্লোপ জেন্টেল মানে হচ্ছে কন্ট্রোল লাইনগুলো ওয়াইডলি স্পেসড, দূরে দূরে রয়েছে, তাহলে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কি হবে? বলো বলো বলো, চেষ্টা করো। মোর 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 মানে লার্জ হবে, মোর না লার্জ। তার মানে ওয়াইডলি স্পেস, তো আমরা তো প্রথমেই দেখো এই কোশ্চেনটা পারলে এই কোশ্চেনটা পারা উচিত, যেহেতু ওয়াইডলি স্পেসড, যেহেতু দূরে দূরে রয়েছে, সেহেতু স্বাভাবিকভাবে লার্জ হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন অফ এ ট্রানজিশন কার্ভ, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন অফ এ ট্রানজিশন কার্ভ ইজ ইকুয়াল টু, এটা এখানে আলাদা করে আর মানে কি বলবো, এখানে কোষে তো তোমাকে আমি অঙ্ক এখন দেখাতে পারবো না, মুখস্থই করতে হবে, সরি। কারণ এখানে এই কোশ্চেনের অ্যান্সার এখন খুঁজে বের করানো খুব মুশকিল, খুঁজিয়ে খাজিয়ে এখন করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার উইল বি স্পাইরাল অ্যাঙ্গেল বাই 3, স্পাইরাল অ্যাঙ্গেল বাই 3। এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরীক্ষাতে এসেছে, এবং বারবার বলছি, হতে পারে হয়তো কেএমসি বা ডাব্লিউবিএমএসসি বা কেএমডিএ বা পরবর্তী যে পরীক্ষাগুলো আসছে সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু কোশ্চেনটা চলে আসতে পারে। এবং এটা কিন্তু নিয়ারলি ইকুয়াল টু, এটা কিন্তু ডাইরেক্টলি স্পাইরাল অ্যাঙ্গেল বাই 2 নয়, বাট ইট ইজ নিয়ারলি, ভেরি নিয়ারলি ইকুয়াল টু। আচ্ছা, ইজমেন্ট কার্ভ, এটা কিন্তু তোমাদের পারা উচিত ছিল, এটা জাস্ট কনসেপ্ট, 8 জন পেরেছো, বাকি 9 জন এটা করোইনি। ইজমেন্ট নামটার ভিতরেই রয়েছে, ইজমেন্ট মানে ইজি করে দিচ্ছে। কোন কার্ভ ইজি করতে সাহায্য করে? একটা হরাইজন্টাল লাইন রয়েছে বা একটা হরাইজন্টাল কার্ভ রয়েছে, আর একটা সার্কুলার কার্ভ রয়েছে, এর মাঝখানে কোন কার্ভকে দিলে আমরা ইজিলি এটাকে ব্যবস্থা করতে পারবো, তার নাম কি? ট্রানজিশন কার্ভ। ইজমেন্ট কার্ভ ইজ ট্রানজিশন কার্ভ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সেটিং আউট এ সিম্পল কার্ভ বাই 2 থিওডোলাইট মেথড, 2 থিওডোলাইট মেথড, একটা থিওডোলাইট আছে, এখানে আরেকটা থিওডোলাইট আছে, দুটো যদি আমার কাছে থিওডোলাইট থাকে তাহলে আমার সেখানে শুধু অ্যাঙ্গেল মেজারমেন্ট করলেই হয়ে যাবে, আমাকে সেখানে কোনো কিছু অন্য মেজারমেন্ট করতেই হবে না, আমরা শুধুমাত্র অ্যাঙ্গেল মেজারমেন্টের মাধ্যমেই আমরা সেটা করতে পারবো। এটা অনেকেই ভুল করেছো, অনেক ছেলে ভুল করেছো, আবার অনেকেই ঠিক করেছো, প্রায় 10-11 জন মতো ভুল করেছো, আর 6 জন মতো এটা ঠিকও করেছো। ঠিক করেছো যারা, তাদের তো ঠিক আছে, যারা ভুল করেছো তাদেরকে এটা একটু জেনে নিতে হবে। আচ্ছা, এফিসিয়েন্সি অফ এ মেশিন, এই কোশ্চেনটা জেনারেলি হাইড্রোলিক মেশিন থেকে আসে। এবারে আমি এই প্রশ্নটা তোমাদেরকে কেন দিয়েছি, কারণ এই প্রশ্নটা তোমাদের, আমার মনে হয়েছে যে তোমাদের কাছে রিলেভেন্ট, কখনো এই কোশ্চেনটা কিন্তু ঝট করে দিয়ে দিতে পারে, যে এফিসিয়েন্সি অফ এ মেশিন আমি কি করে বের করবো, কারণ তোমাকে কাজ করতে হবে কেএমসি তে বা ডাব্লিউএমএসসি তে গেলে, তো সেখানে তোমাকে একটা মেশিনের এফিসিয়েন্সি বের করতে বলতেই পারে। তো একটা মেশিনের এফিসিয়েন্সি জেনারেলি বের করানো হয়ে থাকে, দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভেলোসিটি রেশিওটা কমন, প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি রেশিওটা হচ্ছে কমন। তাহলে ভেলোসিটি রেশিওটা তো হবে স্যার, এটা তো মাথায় ঢুকে গেছে যে ভেলোসিটি রেশিও থাকবে। এর সাথে কিন্তু মেশিনের ফ্রিকশন, এটা কিন্তু কোনো রকম কাজ করে না, তাহলে কাজ করে কি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিভাইডেড বাই ভেলোসিটি রেশিও, দ্যাট উইল বি দ্য অ্যান্সার ফর দ্য এফিসিয়েন্সি অফ মেশিন। এটাও কিন্তু 6 জন ঠিক করেছে, ভেরি ইমপ্রেসড যে ছেলেপুলে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার ঠিক করছে, যাই হোক, ভেরি ইমপ্রেসড। নেক্সট, 1 রেডিয়ান অ্যাঙ্গেল, এটা তো খুব কমন কোশ্চেন, 1 রেডিয়ান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, বলো এটা, তুহিন বলো এটা, তুহিন তো ঠিক করেছে, বলো এটা কি করে বের করবো 1 রেডিয়ান অ্যাঙ্গেল? স্যার আমরা স্যার জানি মানে হুম। 180 ডিগ্রি মানে পাই 180 ডিগ্রি 1 রেডিয়ান অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই পাই, 180 ডিগ্রি পাই বাই পাই। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে এই কাছাকাছি এই অ্যান্সারটা আসে, কাছাকাছি অ্যান্সার। 57.2 হ্যাঁ, এটা কাছাকাছি অ্যান্সার। এটা এবারে তুমি বলবে যে স্যার আমার 30 আসছে, হ্যাঁ আমার 25 আসছে,
সে যে যার যাই আসুক না কেন ভাই, কিন্তু কাছাকাছি অ্যান্সার হচ্ছে এটা 57.29 অর 3। এটা জেনারেলি হচ্ছে কাছাকাছি অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য প্রপার্টি which varies with orientation with respect to some system of axis is called. এটা একটু ঘুঁচু প্রশ্ন। যে একটা প্রপার্টি আছে যেটা ভ্যারি করে ওরিয়েন্টেশন অর্থাৎ দিকের সাথে উইথ রেসপেক্ট টু সাম সিস্টেম অফ এক্সিস, কোন সিস্টেমের এক্সিসের সাথে রোটেশন করবে, এই ওরিয়েন্টেশনের সাথে ভ্যারি করবে, সরি রোটেশন বলছি, ভ্যারি করবে, দ্যাট ইজ অ্যানাইসোট্রপিক। দ্যাট ইজ অ্যানাইসোট্রপিক, যেটা ভ্যারি করছে। তাহলে সিস্টেম এক্সিসের থেকে ওরিয়েন্টেশন যখনই চেঞ্জ হচ্ছে, ওরিয়েন্টেশন চেঞ্জ হলেই তার প্রপার্টি চেঞ্জ হচ্ছে এবং ভ্যারি হচ্ছে, যার ফলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি অ্যানাইসোট্রপিক। আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের থেকে এই প্রশ্নটা দিয়েছি এবং আইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক কি এইগুলো সম্পর্কে যদি তোমাদের একটু বেসিক ধারণা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এটা অ্যানাইসোট্রপিক অ্যান্সার হলো। ঠিক আছে, জানো, তোমরা জানো আশা করি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ইন এ অবজেক্ট ইফ longitudinal strain is tensile, the lateral strain will be. এটা তো একদম কনসেপচুয়াল প্রশ্ন। বলো বলো বলো, এটা তো পারা উচিত। এটা 12 জন রাইট করেছে, ঠিক করেছে, ঠিকই রাইট করেছে। তাহলে যদি লঙ্গিচুডানালি যদি আমরা দেখতে পাই, আরে ভাই পেনটা মাঝে মাঝে একদম পেন্টাগোনাল হয়ে যাচ্ছে। লঙ্গিচুডিনালি যদি এটা আমার টেনশন দেখায়, ধরো এরকম ছিল, মেটেরিয়ালটা এরকম ছিল, এটাকে আমরা কি দেখাচ্ছি, লঙ্গিচুডিনালি টানলাম, তাতে আবার দেখছি টেনশন দেখতে পাচ্ছি। তাহলে এদিকে কি হবে, এই বরাবর কি হবে, কম্প্রেশন হবে। কম্প্রেশন। তাহলে ল্যাটারাল স্ট্রেন উইল বি কম্প্রেসিভ। সহজ সহজ, এগুলো সহজ। আচ্ছা, স্ট্রাকচারাল স্টিলের পয়জন রেশিও কত হয়? স্ট্রাকচারাল স্টিলের পয়জন রেশিও কত হয়? 0.28 থেকে 0.33 মধ্যে থাকে একটা। 3.3 না 3.2? 32 3.3 বলবেন। 32। তাহলে 0.28 থেকে 0.32 এটার ভিতরে থাকে হচ্ছে স্ট্রাকচারাল স্টিলের পয়জন রেশিও। তার ভিতরে যে ভ্যালুটা পাবে সেটাকে অ্যান্সার করে দেবে, যেটাই পাবে সেটাকে অ্যান্সার করে দেবে। পারফেক্টলি রিজিড মেটেরিয়াল, পারফেক্টলি রিজিড মেটেরিয়াল, এটা আবার আমাদের দেখলাম রাকেশ ভুল করেছে। পারফেক্টলি রিজিড মেটেরিয়াল হলে মডিউলাস অফ ইলাস্টিসিটি কি হবে? পারফেক্টলি রিজিড মেটেরিয়াল কাকে বলে? যা স্ট্রেন হচ্ছে জিরো, যা স্ট্রেন হচ্ছে জিরো, তাই তো নাকি? কি গো রাকেশ, আছো না পালিয়ে গেছো? তাহলে মডিউলাস অফ ইলাস্টিসিটি ইজ স্ট্রেস বাই স্ট্রেন। যদি নিচটা আমার জিরো হয় তাহলে অ্যান্সার কি হবে? ইউ উইল বি ইনফাইনাইট। ভেরি ভেরি মানে কমন থিং যেগুলো ভুল করেছো। যাই হোক, নেক্সট, হুইচ ইজ মোর ইলাস্টিক? স্টিল উইল বি মোর ইলাস্টিক। কেন ইলাস্টিক সেটা আমি তোমাদেরকে আলোচনা করেছি, এই নিয়ে আলোচনা আমার অলরেডি স্টেট ব্যাচে হয়ে গেছে, এখানে আমি আলোচনা করব না। এবং আমি বলেছি যে ই এর ভ্যালু সাথে ইলাস্টিসিটির কি সম্পর্ক রয়েছে সে সম্পর্কে তোমরা জানো। কেন স্টিল বেশি ইলাস্টিক সেটা, এটা কনসেপ্ট আছে, সে কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়েছি। ই রিলেটেড কনসেপ্ট, ই এর ভ্যালু রিলেটেড কনসেপ্ট। এবং ইলাস্টিক কখন আমরা বলবো ই এর ভ্যালু বেশি হয়ে যাওয়া মানে কি? ই এর ভ্যালু বেশি হয়ে যাওয়া মানে হচ্ছে স্ট্রেস বেশি হবে বা স্ট্রেনটা কম হবে। স্ট্রেন কম যত হবে, স্ট্রেন যত কম হবে তত কি হবে, তার ইলাস্টিক মডিউলাস অফ ইলাস্টিসিটি বাড়বে। এবারে তো বেশি বুঝে হবে। নাও বাকি জিনিসপত্র, বাকি জিনিসপত্র বুঝে নাও, মোর ইলাস্টিক কেন হয় সে সমস্ত জিনিস আমি যেটুকু বলে দিয়েছি সেটার এগেনস্টে এটা বুঝে নাও। তো স্টিল এখানে হবে ই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাইমেনশন অফ বাল্ক মডিউলাস। ডাইমেনশন অফ বাল্ক মডিউলাস, ডাইমেনশন অফ বাল্ক মডিউলাস, এটাও পারা উচিত ছিল। তো 9 জন কারেক্ট করেছো, বাট কেউ ভুল করেনি, এটা খুব ভালো লাগলো যে কেউ এটা ভুল করেনি, 9 জন করেইনি আর 9 জন করেছে। তো এটা আমার খুব ভালো লাগলো যে যারা করেছো তারা রাইট করেছো, আর যারা করনি তারা একদম করোইনি। তো ভালো জিনিস। আচ্ছা, বাল্ক মডিউলাসের সূত্র কি হয়?
বাল্ক মডুলাসের সূত্র কি হয়? আমাকে তো সূত্র থেকে নিয়ে আসতে হবে নাকি? মডুলাস হচ্ছে কে 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 দ্বারা আমরা ডিনোটেড কেল। করি। ওকে, কে কে স্যার, কে স্যার কে হ্যাঁ, ইকুয়াল ঠিক টু আছে। আমরা জানি স্যার ডাইরেক্ট স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। ডাইরেক্ট স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেন। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? স্ট্রেনের তো কোনো কিছু নেই। স্ট্রেনের তো কিছু নেই, স্ট্রেনের ডাইমেনশন তো 0। স্ট্রেনের ডাইমেনশন 0। তাহলে কি হবে? নিউটন স্ট্রেসেরই তো হবে, এত ভাবতে টাইম লাগবে। স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন পার কি হবে? মিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। বা মিটার স্কোয়ার, যে কোনো একটা হবে। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার যদি হয়, তাহলে নিউটন পার মিটার স্কোয়ারের ডাইমেনশন কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার ডাইমেনশন কি হবে? এম বাই এল টি স্কোয়ার। তাহলে প্রথমটা অ্যান্সার হবে। এগুলো সেদিন সেদিন করিয়েছি, এগুলো তোমাদের সব মনে থাকা উচিত। কারণ স্ট্রেন তো হচ্ছে 0, মানে স্ট্রেনের তো কোনো ডাইমেনশন নেই। ডেল এল বাই এল, তার কোনো ডাইমেনশন নেই। তাহলে স্ট্রেসের যে ডাইমেনশন সেটাই, স্ট্রেস মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার, সেটাই অ্যান্সার হবে। নেক্সট, ভ্যালু অফ পয়জন রেশিও ডিপেন্ড অন। ভ্যালু অফ পয়জন রেশিও ডিপেন্ড করে টাইপ অফ মেটেরিয়ালের উপর। মেটেরিয়ালের সাইজ, ম্যাগনিটিউড অফ লোড, এগুলোর উপর ডিপেন্ড করে না। ধরো একটা স্ট্রাকচারাল স্টিল রয়েছে, তার সাইজের উপর ডিপেন্ড করবে না। স্টিলটার ইন্টারনাল টাইপ ও প্রপার্টির উপর ডিপেন্ড করবে, তাতে কত লোড আসছে তার উপর ডিপেন্ড করবে না। পয়জন রেশিও, হোয়াট ইজ পয়জন রেশিও? হোয়াট ইজ পয়জন রেশিও? ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার বাই, স্ট্রেন। ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। তাহলে স্ট্রেনের উপর ডিপেন্ড করছে। স্ট্রেনের উপর ডিপেন্ড করবে কিসের এগেনস্টে? কিসের উপর, কিসের জন্য আসবে? টাইপ অফ মেটেরিয়ালের উপর, নট Type of ফর সাইজ material. অফ মেটেরিয়াল, নট ফর দ্য ম্যাগনিটিউড অফ লোড, এগুলোর উপর ডিপেন্ড করবে না। নেক্সট প্রশ্ন, টেনসাইল ফেলিওর। টেনসাইল ফেলিওর অফ এ ব্রিটেল মেটেরিয়াল, ফেলিয়ার প্লেন কিভাবে থাকবে? একটা ব্রিটেল মেটেরিয়াল আছে, তাকে যদি আমি টেনশন দিই, একটা ব্রিটেল মেটেরিয়াল আছে, তাকে যদি আমি টেনশন দিই, তাহলে তার কিরকম ব্রেক হবে? ব্রিটেল মেটেরিয়ালে তো কোন রকম কি দেখা যাবে না, ব্রিটেল মেটেরিয়ালে কোন রকম সাডেন ফেলিওর হবে, ইলংগেশন লক্ষ্য করা যাবে না, সাডেন ফেলিওর হবে, যার ফলে 90 ডিগ্রিতে 90 ডিগ্রি। এইভাবে ছেড়ে যাবে। 90 ডিগ্রিতে এটা এইভাবে ফেলিয়ার হয়ে ছেড়ে যাবে। 90 ডিগ্রিতে এটা এইভাবে ফেলিয়ার হয়ে ছেড়ে যাবে। এইটাই যদি প্রশ্ন হতো যে ডাকটাইল মেটেরিয়াল, তাহলে এখানে কি হতো? এখানে কিন্তু কাপ কোন ফরমেশন হতো। কাপ কোন ফরমেশন হলে অ্যাঙ্গেল কত হতো? 5 ডিগ্রি। 45 ডিগ্রি। রাইট। যাই হোক, এগুলো মাথায় রাখবে, এগুলো একটু মাথায় রেখে ভালো করে অ্যান্সার করার চেষ্টা করবে, পরীক্ষার হলে যেন এগুলো থেকে ভুল না হয়। আচ্ছা, পিওর বেন্ডিং মিনস নো শিয়ার। যেখানে নো শিয়ার সেটাই পিওর বেন্ডিং। শিয়ার অ্যাসোসিয়েট উইথ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট অ্যালং দ্য স্প্যান। শিয়ার অ্যাসোসিয়েট উইথ বেন্ডিং মোমেন্ট অ্যালং দ্য স্প্যান, যেখানেই বেন্ডিং মোমেন্ট রয়েছে সেটাই হচ্ছে ফ্লেক্সচারাল শিয়ার। বেন্ডিং মোমেন্টের সাথে যেটা চেঞ্জ হচ্ছে, অ্যাসোসিয়েট হয়ে রয়েছে, দ্যাট ইজ ফ্লেক্সচারাল শিয়ার। ব্যাস, হয়ে গেল। বেন্ডিং স্ট্রেস ইজ 0 অ্যাট আই সেকশন। আই সেকশনের কোথায় বেন্ডিং স্ট্রেস 0 হয়? বেন্ডিং স্ট্রেস বলেছি, শিয়ার স্ট্রেস নয় কিন্তু। বেন্ডিং স্ট্রেস আই সেকশনের নিউট্রাল অ্যাক্সিস। একদম ঠিক, নিউট্রাল এক্সিস অর সেন্ট্রয়েড, আমরা এটা কি বলতে পারি? সেন্ট্রয়েড অফ দ্য সেকশন। সেন্ট্রয়েড অফ দ্য সেকশনে বেন্ডিং স্ট্রেসটা 0 হয়ে যায়। একটু যদি ছবিটা তোমরা কেউ আঁকো তাহলে দেখতে পাবে এইরকম একটা ছবি তৈরি হয়। বেন্ডিং স্ট্রেস
জিরো হয়ে যায়। ঠিক আছে, এটা বেন্ডিং স্ট্রেস কিন্তু শিয়ার স্ট্রেস নয়। আবার বলছি, শিয়ার স্ট্রেস হলে অন্য হবে। শিয়ার স্ট্রেস হলে কি হবে রাকেশ? টাইপের হবে, প্যারাবোলিক টাইপের হবে। প্রথমে হুম। সোজা গিয়ে একটুখানি হবে, তারপর আরো বেড়ে নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হবে। তাহলে কিরকম দাঁড়াবে ছবিটা? বাবা, পেনটাও টাইমে কাজ করে না, দাঁড়াও। এইরকম নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এরকম। তাহলে এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, আর এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। মাইন্ড ইট, এগুলো মাইন্ড ইট, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। এই জায়গাগুলোকে কোনো ভুল করবে না, এই জায়গাগুলোতে কোনো ভুল যেন না হয়। চলো আজকের লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, ইলাস্টিক প্রপ, এটাই শেষ প্রশ্ন। ইলাস্টিক প্রপ কাকে বলছি বা কখন বলবো? ইলাস্টিক প্রপ, ইলাস্টিক প্রপ আমরা কখন বলবো? তিনজন মাত্র ঠিক করেছে। যখন ডিফ্লেকশন ইজ নোন, ডিফ্লেকশন যখন জানা থাকবে কোনো একটা স্ট্রাকচারের, তাকে আমরা ইলাস্টিক প্রপ বলবো। যখন ডিফ্লেকশন আমার কাছে নোন হবে, নোন, ডিফ্লেকশন নেগেটিভ হোক আর পজিটিভ হোক। দেখো এখানে একটা কোশ্চেন আছে, এই পয়েন্ট আছে যে ডিফ্লেকশন ইজ নেগেটিভ। নেগেটিভের সঙ্গে কোনো প্রশ্ন নেই, ডিফ্লেকশন নেগেটিভ হতে পারে, ডিফ্লেকশন পজিটিভ হতে পারে। বাট যদি আমরা ডিফ্লেকশন জানি, যদি আমাদের কাছে ডিফ্লেকশন জানা থাকে, তাহলেই আমরা সেটাকে ইলাস্টিক প্রপ বলতে পারি। কি বলতে পারি? ইলাস্টিক প্রপ। অনেকে এটাকে ভাববে যে নেগেটিভ বা পজিটিভ হলে তাহলে স্যার ওটাও তো অ্যান্সার হতে পারতো। যেটা মোর অ্যাকুরেট অ্যান্সার আমরা সেটার দিকেই যাব। ডিফ্লেকশন আমার কাছে যেখানে নোন, আমি সেটাকেই বলবো ইলাস্টিক প্রপ। বলো কে কি বলতে চাইছো, ঘুরঘুর করছো? স্যার বলছিলাম যে হুম হুম। আমরা মানে জানতাম কি ক্যান্টিলিভারের সঙ্গে ওয়ান ইন মানে একটা সাইডে প্রপ আছে, কিন্তু স্যার ইলাস্টিক প্রপটা কি জিনিস স্যার? মানে যেটা হচ্ছে এটার ডিফ্লেকশন ইজ নোন, কিন্তু স্যার আমরা এতদিন যেখানে, আমরা দেখেছি কি বলো বলো বলো। মানে আমরা এতদিন স্যার অঙ্ক দেখেছি বা মানে কোনো একটা কিছু দেখেছি যে ক্যান্টিলিভার ওয়ান এন্ড ক্যান্টিলিভার অ্যানাদার এন্ডে প্রব আছে। হুম। স্যার ইলাস্টিক হ্যাঁ তো, প্রবটা একটু বলে দেবেন? হ্যাঁ ইলাস্টিক প্রপটাই তো বলছি, ইলাস্টিক প্রপটা নিয়েই তো তোমার সাথে আলোচনা করছি। হ্যাঁ স্যার কোশ্চেনটাই ছিল বুঝতে যে পেরেছি স্যার। ইলাস্টিক প্রপ, ইলাস্টিক প্রপ আমরা কখন বলবো? কোন একটা প্রপকে, কোন একটা স্ট্রাকচারকে নয়, কোন একটা প্রপকে আমরা ইলাস্টিক প্রপ তখনই বলবো যখন তার ডিফ্লেকশন আমার কাছে জানা রয়েছে। কেন? কারণ যদি কোনো একটা প্রপের, কোন একটা প্রপ রয়েছে, তার যদি ডিফ্লেকশন না থাকে, ডিফ্লেকশন যদি রিজিড হয়, তাকে কি আমরা ইলাস্টিক প্রপ বলতে পারবো? তুমি একটু কঠিন ভাবে নিয়ে নিয়েছো কোশ্চেনটাকে, বোঝো কথাটা আমার। একটা প্রপ আছে, কোন একটা প্রপ আছে, প্রপ মানে তো তুমি জানো। হ্যাঁ স্যার। তার যদি কোনো রকম ডিফ্লেকশন না থাকে, তার যদি কোনো রকম ডিফ্লেকশন না থাকে, তাহলে কি আমরা তাকে ইলাস্টিক প্রপ বলতে পারবো? ইলাস্টিক আমরা কখন বলি? যখন কোনো একটা প্রপের ডিফ্লেকশন আমাদের কাছে রয়েছে এবং সেখান থেকে লোড ছেড়ে দেওয়ার পরে আবার সেটা নিজের জায়গায় ফিরে যেতে পারবে, তখনই না আমরা তাকে ইলাস্টিক বলবো। আর যদি সেখানে সেই ইয়ের পরে, লোড দেওয়ার পরে সে তার নিজের ডিফ্লেকশন হয়ে যাওয়ার পরে আর নিজের পজিশনে ফিরতে না পারে, তখন তাকে কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। না না তখন তাকে আমাদেরকে কি বলতে হবে? প্লাস্টিক বলতে হবে। প্লাস্টিক। তাহলে প্লাস্টিক। ইলাস্টিক তখনই হবে যখন কোনো একটা প্রপের পজিটিভ বা নেগেটিভ কোনো একটা ডিফ্লেকশন রয়েছে, সেটা রিজিড নয় যে কোনো রকম তাতে ডিফ্লেকশনই নেই, এরকম কিন্তু নয়, তখন তাকে আমরা বলছি ইলাস্টিক প্রপ। তুমি এটাকে, কথাটাকে সিম্পলি নাও, কঠিন ভাবে নিও না। এই এই কঠিন ভাবে নেওয়ার জন্য অনেক জায়গাতে আমরা অনেক জায়গায় ভুল করি, যে ভাবি যে বিশাল কনসেপ্ট, স্যার কি সব বলছেন, এরকম নয়। যার একটা ডিফ্লেকশন আছে, যে স্ট্রাকচার, যেটাই যে প্রপটাই হতে পারে, যার একটা ডিফ্লেকশন রয়েছে, এই যে ডিফ্লেকশনটা এখানে তৈরি হচ্ছে, স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন এখানে আমি পাচ্ছি, এই স্লোপ ডিফ্লেকশনটা যখন আমি পাচ্ছি, তখন আমরা একে বলছি ইলাস্টিক প্রপ।
তাহলে দেখো ডিফ্লেকশন যদি 0 হয় তাকে আমরা ইলাস্টিক বলতে পারবো না। ডিফ্লেকশন যদি ইউনিট হয় তাহলেও আমরা তাকে বলবো না। কেন বলবো না? ইউনিটের জায়গায় বেশিও তো হতে পারে, কমও হতে পারে, নেগেটিভও হতে পারে, নেগেটিভ ডিফ্লেকশন আসতে পারে। বাট নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যখন ডিফ্লেকশন অ্যাভেলেবেল, দ্যাট উইল বি অ্যান ইলাস্টিক প্রপ। ঠিক আছে? এখানে কনসেপ্ট কিছু নেই, মাথা ঘামাবার কিছু নেই এখানে, যে দুদিকে ঘোরে, বাঁ দিকে ঘোরে, ডান দিকে ঘোরে, এরকম কোনো কনসেপ্ট এখানে নেই। এখানে একদম সিম্পল কনসেপ্ট, যার আমাদের কি বলে ডিফ্লেকশন রয়েছে, যেটার ডিফ্লেকশন আছে তাকে আমরা ইলাস্টিক প্রপ বলছি। ঠিক আছে, চলো আজকে এত দূরই, রিটার্ন টু দা ক্লাস। যাই হোক, হোপফুলি তোমরা দেখেছো ভিডিওগুলো, বা যে জিনিসপত্রগুলো রয়েছে। সুমন ছিল, সুমন, মাংলি এরা রয়েছে। যাই হোক, এরা দেখেছে, এখন তারা আবার নেই, এখন অন্যরা আছে। ঠিক আছে, যারাই রয়েছো, ইটস গেট যে তোমরা ক্লাসটা করলে। অনেকেই ক্লাস করে না, অনেকেই যুক্ত হতে চায় না। তো যাই হোক, ঠিক আছে, কোশ্চেন গুলো আইডিয়া হলো একটু তোমাদের, নিশ্চয়ই একটু জানতে পারলে বেটারমেন্ট তো অবশ্যই হবে, চিন্তা করার কিছু নেই, ভালো হবে। চলো, অল দা বেস্ট, আজকে এত দূরই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, চলো, ওকে, গুড নাইট। আচ্ছা, গুড নাইট স্যার।